একটা ওয়েবসাইট বানিয়েছিলাম। কই থেকে বানিয়েছিলাম? আপনারা এসইও স্লাইড তো সবাই পড়ছেন না? ওইখানে অ্যাট লিস্ট একটু তো বুঝছেন এসইও কি বলেন। কি আমার প্রোডাক্টটা হাইলাইট করব বা ওয়েবসাইট কে ওয়েবসাইট আমরা যখন সার্চ করি র‍্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং এ উপরে নিয়ে আসার জন্য কি নিয়ে আসবো বলে ওয়েবসাইট ওকে। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন শব্দটা আসবে তখন ওর সাথে যত গেম অ্যাটাচ হবে সবকিছু সার্চ ইঞ্জিন কেন্দ্রিক হবে। সার্চ ইঞ্জিন টপ নচ সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, যার মার্কেট শেয়ার 98% এখন বর্তমানে। বাট এর বাইরে কি কি আছে? ইয়াহু, বিং, অ্যামাজন, ডাকডাকগো, ইয়ান্ডেক্স, অনেক আছে না? তার মধ্যে গুগল হচ্ছে টপ নচ, সবথেকে পপুলার, মানুষ গুগলে বেশি সার্চ করে। আর এখন তো সব চ্যাট জিপিটি চলে যাচ্ছে, তাই না? তাহলে চ্যাট জিপিটি কাইন্ড অফ সার্চ ইঞ্জিনের মতো কাজ করে না, কারণ কিওয়ার্ড দিলে বা কিছু বললেই তো আনসার দিচ্ছে। ওকে, তাহলে এসইওর কাজটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো না কোনো কিওয়ার্ডের এগেইনস্টে একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানো। সেলের কথা বলা হয়েছে, সেল করে দিব। র‍্যাঙ্ক না দিব বলছি, তার মানে 1 নাম্বার 2 নাম্বার পজিশনে দিব। কারেক্ট? এই 1 নাম্বার 2 নাম্বার পজিশনে আনার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি আমাদের পারফর্ম করা উচিত সবকিছু এসইও কাজ। সহজ কথা শেষ। ঠিক আছে, এখন আসেন এসইওর আগে জন্মটা বুঝেন। এটা ধারণা করা হয় যে এসইওর জন্ম শুরু হয় হচ্ছে 1990 থেকে 94 সালের মধ্যে, জন্ম বাই বার্থ। এখন এটা কখন শুরু হয়, কিভাবে শুরু হয়? যখন ওয়ার্ল্ডে প্রথম একটা কমার্শিয়াল ওয়েবসাইট তৈরি করা হয়েছে বিজনেস পারপাস। যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয়, আমরা যারা বিজনেস কম্পিটিটর আছে আমাদের একটা ভালো অভ্যাস হচ্ছে এটা, আমার বিজনেস কম্পিটিটর তার বিজনেসের জন্য যদি ইউনিক কিছু আনে সেটা যদি আমি টের পাই এবং আমি যদি সিমিলার বিজনেস করি আমিও ওই ধরনের কাজ করার ট্রাই করা শুরু করি। কাচ্চি ভাইয়ের পরে কাচ্চি ভাবি চলে আসছে, কম্পিটিটরও সিমিলার কাইন্ড অফ, তাই না? সো অনেকগুলো ব্রাঞ্চ আছে, এই যে সিমিলার কাজ করা শুরু করছে। তখন ধরেন এক্সওয়াইজেড, ধরেন একটা জুতার কোম্পানি, তার জন্য একটা ওয়েবসাইট বানাইছে। তখনকার সময় তো ওয়েবসাইট মানে তো অনলাইন থেকে পারচেজ ছিল না, মূল উদ্দেশ্য ছিল ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সম্পর্কে জানানো, দ্যাটস ইট। কেনাকাটা অফলাইনে করতে চায়। তো যখন দেখলো ধরেন একটা কোম্পানি এক্সওয়াইজেড কোম্পানি জুতা বিক্রি করে, সে একটা ওয়েবসাইট বানাইছে, তার সিমিলার কম্পিটিটর যারা আছে ওরাও যখন দেখলো যে আমার কম্পিটিটর তো ওয়েবসাইট বানায় ফেলছে, মার্কেটিং একটা বাগায় গেছে, আমি আমার জন্য কিছু ওয়েবসাইট বানায় ফেলাই। তো এরকম দেখা গেল কি ওই টাইমে যখন একজন বানাইছে ওরা দেখা দেখি কয়েকশো ওয়েবসাইট হয়ে গেছে, তারপরে কয়েক হাজার ওয়েবসাইট হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে আমাদের মতো ইউজারদের, আমরা নয় ফেসবুকের নাম জানি, টুইটারের নাম জানি, যারা সোশ্যাল মিডিয়া ইউজার বা ওয়েবসাইট সবগুলো কি জানি না। তো এরকম আমি যদি ক্লথিং বিজনেসের কথা বলি, আপনি ইয়ালোকে জানেন, আপনি ইনফিনিটি জানেন, এরপরে কয়েকটাতে আমরা জানি না, নতুন আসছে। জুতার কথা তো সেম। লোকজনের প্রবলেম হচ্ছে লোকজন সমস্যা কি জানে, বাট এই সমস্যার সমাধান কোন ওয়েবসাইট দিচ্ছে সেটা জানে না, হাতে গোনা কয়েকটা ছাড়া। বাকি ওয়েবসাইট গুলো তো চাচ্ছে যে আমরা যদি সমাধান দিচ্ছি আমাদের কাছে লোকজন আসুক। এই সমস্যার সমাধান বের করার জন্য এই 1990 থেকে 94 সালের মধ্যে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে একটা সার্চ ইঞ্জিন আসছে যে এই ধরনের সমস্যার সমাধান নিয়ে আসছে, এবং সেই সমস্যার সমাধান হিসাবে যে সলিউশনটা নিয়ে আসছিল সেই সলিউশনটাতে সে বলতেছে ইউজারদেরকে, প্রথমে ইউজারদের বলতেছে যে আমি একটা ওয়েবসাইট, লেটস সে আমি একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, তোমার যে সমস্যা তুমি তো জানো না কোন ওয়েবসাইট কোন কোম্পানি সমাধান দিচ্ছে, তাহলে তুমি জাস্ট আমার কাছে আসো, এসে তোমার সমস্যা কি সেই সমস্যা লিখে সার্চ করো, বলে দাও। এই সমস্যার সমাধান যে কোম্পানি বা যে ওয়েবসাইট বলছে তাদের লিস্ট তা সে ধরে কি করতো, এই লিস্টের মধ্যে এখানে একটা পেজের মধ্যে সে একজন দুইজন করে হচ্ছে একটা একটা করে লিস্ট এখানে দিয়ে দিত। আমি কি বুঝতে পারছি? এরকম একটা দুইটা এভাবে লিস্টে দিয়ে দিত। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার স্যার? এভাবে সে দেওয়া শুরু করছে। কিন্তু এই জায়গাটা যখন সেভাবে যখন আসা শুরু হইলো, এটা ছিল তখন ওয়ার্ল্ডের প্রথম সার্চ ইঞ্জিন যে ইউজারদের কুয়েরি বুঝতো, এবং যে ওয়েবসাইটগুলো ছিল তাদেরকে গিয়ে সে বলছে আমি একটা প্ল্যাটফর্ম, তোমার ওয়েবসাইটটা আমার সার্ভারে অথবা আমার কাছে দিয়ে দাও, সাবমিট করো, আমি বুঝবো তোমার কি কন্টেন্ট আছে।
ইউজার যখন সার্চ করবে আমি ওর প্রয়োজন অনুসারে তোমার ওয়েবসাইট যদি ওইটার সাথে মিলে, সলিউশনের সাথে মিলে, তাহলে আমি তোমাকে র্যাঙ্ক দিয়ে দিব। এটা ছিল প্রথম সিনারিও। তো এই সিনারিওতে প্রথম যে সার্চ ইঞ্জিনটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইয়াহু। বুঝতে পারছি? ইয়াহু এইভাবে তখন কাজ শুরু করে। বাট ইয়াহুর একটা সমস্যা ছিল। সেই সমস্যা হচ্ছে, ধরেন আপনি অ্যাজ ইউজার এখানে সার্চ করছেন ক্যাট ফুড, রাইট? আমি একটা ওয়েবসাইট বানাইছি যেটাতে আমি লিখি ডগ ফুড রিলেটেড কন্টেন্ট লিখি। বাট ডগ ফুড কন্টেন্ট লিখতে গিয়ে আমি একটা জায়গায় লিখে দিচ্ছি কন্টেন্টের একটা কন্টেন্ট লিখছি ডগ ফুড, সেখানে ধরেন কোনো একটা লাইনে বা প্যারাগ্রাফে লিখছি এরকম যে এই ডগ ফুডটা তুমি ক্যাটকেও অ্যাজ এ ক্যাট ফুড হিসেবে খাওয়াতে পারবা। কিওয়ার্ড বসছে না ক্যাট ফুড। ইউজার যখন সার্চ করছে ক্যাট ফুড, ইয়াহু ভাবছে এটাই মনে হয় ক্যাট ফুডের কন্টেন্ট। ও তখন ডগ ফুডের কন্টেন্ট দেওয়া শুরু করছে। ইউজারের কি হইলো? ইন্টেনশনের সাথে ইরিলেভেন্সি হইলো না। কেন হইলো? কারণ ও অ্যালগরিদম তো বুঝতেই পারে না যে এটা ডগের না ক্যাটের। ও দেখছে এখানটা প্যারাগ্রাফের মধ্যে ক্যাট ফুড লেখা আছে, ও চিন্তা করছে ক্যাট ফুড যেহেতু চাইলে আমার ইউজার এটা যায়। বুঝতে পারছি? এই সমস্যাটা প্রথমে একটা প্ল্যাটফর্ম এই সমস্যাটা ধরে, দুইটা বন্ধু ল্যারি পেজ আর ব্রেন 1998 থেকে 2000 এই সালের মধ্যে দুইজন বন্ধু মিলে একটা সার্চ ইঞ্জিন বানাইছে যেটা ইয়াহুর কম্পিটিটর। এন্ড তারা অ্যালগরিদম বুঝছে। ইয়াহু যেহেতু এরকম উল্টাপাল্টা রেজাল্ট দেওয়া শুরু করছে, ওরা সমাধান নিয়ে আসছে যে রিলেভেন্স রেজাল্ট দিতে হবে। ডগ চাইলে ডগ ফুডের দিতে হবে, ক্যাট ফুড চাইলে ক্যাট ফুডের দিতে হবে, ইরিলেভেন্ট দেওয়া যাবে না। এটার জন্য অ্যালগরিদমের দরকার ছিল, ইউজারের ইন্টেনশন বোঝার দরকার ছিল। এগুলা বুঝে তারা একটা সার্চ ইঞ্জিন বানায়, যে সার্চ ইঞ্জিনের নাম ছিল হচ্ছে ব্যাকরাব। প্রথম যে সার্চ ইঞ্জিন হয় ল্যারি পেজ আর ব্রেনের দুই বন্ধু, সেটার নাম হচ্ছে ব্যাকরাব। এইটাকে পরে রিনেম করে নামকরণ করে গুগলে কনভার্ট করা, যেটা এখন বর্তমানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। বুঝতে পারছি? আর এখন এটা এই 2026 এসে এর প্রচুর অ্যালগরিদম, প্রচুর সিগন্যাল। যদি এরকম চিন্তা করেন, গুগলের টোটাল মানে ডিসক্লোজ সিগন্যাল আছে প্রায় 200-এরও বেশি। এই 200 সিগন্যাল চিন্তা করে কোন ওয়েবসাইটে কত নাম্বার পজিশনে র্যাঙ্ক দিতে হবে। বুঝতে পারছি? এত সিগন্যাল মুখস্থ করার এখন দরকার নাই, বাট আপাতত মাথায় রাখেন গুগলের 200 সিগন্যাল কাজ করে। ওর যতগুলো অ্যালগরিদম আছে, ওর অনেকগুলো অ্যালগরিদম, মেজর প্রায় 20টা-25টার মতো অ্যালগরিদম আছে। সবগুলো অ্যালগরিদম মিলে প্রায় 200-এরও বেশি সিগন্যাল কাজ করে একটা কন্টেন্টকে বা একটা ওয়েবসাইটকে একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানোর জন্য। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তো এই যে ব্যাকরাবের পর যখন গুগল হইলো, এরপরে আসলে ইয়াহুর থেকে মানুষের নির্ভরতা কমতে শুরু করে, গুগলের কাছে মানুষজন বেশি সার্চ করে। এটা কি বুঝতে পারছি ইতিহাস? আচ্ছা, এইবার যে আমরা এসইওর ব্যাপারটাতে আসি, যে ক্লাসিফিকেশন অফ এসইও আর মেথড অফ এসইও। মেথড অফ এসইও তে আপনারা অলরেডি একটু আগে স্যার ডিসকাস করে গেছে, তিন ভাবে এসইও করা যায়। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট আর হচ্ছে গ্রে হ্যাট। এই হচ্ছে তিনটা মেথড। এই তিনটা মেথডের তিন রকমের কাজ। সো এইটাও একটু আগে বলে গেছে না, এই যে আমাদের স্যার বলে গেছে না, হোয়াইট হ্যাটের কি কাজ জন্য, কিভাবে যেন হোয়াইট হ্যাট করতে হয়, ভালো কাজ করে যারা, ভালোভাবে কাজ করে যারা। ওকে, ইউজারের উপকারে রাখতে। আচ্ছা, এটা একটু বড় করে নিই, একটু পেজটাকে একটু বড় করি। আচ্ছা, এবার একটু বুঝান হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট আর গ্রে হ্যাট। হোয়াইট হ্যাটের কাজ কি? হোয়াইট হ্যাটের কাজ হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টকে যারা লং টাইম সাস্টেন করাতে চায়, গুগলে লম্বা একটা সময় ধরে গুগলের র্যাঙ্ক রাখতে চায় যাদের ওয়েবসাইট, সেই সমস্ত ওয়েবসাইটগুলো সাধারণত হোয়াইট হ্যাট মেথড এসইও করে। মোট কথা, সার্চ ইঞ্জিন, নট অনলি গুগল, কারণ গুগল সহ আরো সার্চ ইঞ্জিন আছে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের নিজস্ব রুলস আছে, অ্যালগরিদম আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। সো সার্চ ইঞ্জিনের রুলস রেগুলেশন আর টার্মস এন্ড কন্ডিশন মেনে যখন একটা ওয়েবসাইটের এসইও করা হয়, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে ঠিক তার উল্টা। গুগল বলছে ডাইনে যাও, আপনি বাম দিয়ে আসছেন, র‍্যাঙ্কিং ফার্স্ট হতে হবে, কিন্তু বাইপাস করে চোরাই পদ্ধতিতে যদি আমরা যত ফার্স্ট র্যাঙ্কে আসতে পারি, সেগুলোকে হচ্ছে মেথড হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। আর গ্রে হ্যাট মেথড হচ্ছে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট দুটোর কম্বিনেশনে যখন আমরা এসইও করি, গ্রে হ্যাট এসইও। এই হচ্ছে কাহিনী। আর একটু যদি ভিজুয়াল বুঝায়, তাহলে এরকম একটু চিন্তা করতে পারেন। ধরে নেন এটা আপনার ওয়েবসাইট, আপনি বানাইছেন, এবং এইটা হচ্ছে গুগল, যেখানে আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন বা আপনার ওয়েবসাইটটা এটার মধ্যে ইন্ডেক্স করাতে চাচ্ছেন। এখন প্রথমত আপনি যে ওয়েবসাইট বানাইছেন, গুগল জানে? গুগল তো জানে না স্যার। তাহলে গুগলকে জানানোর জন্য যেটা করতে হয়, সেটা হচ্ছে গুগলের মধ্যে আগে আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করাতে হয় বা সাবমিশন করতে হয়।
ঠিক আছে? তো ধরেন গুগল বলতেছে যে আমার কাছে সাবমিশন করানোর এবং র্যাঙ্কে যাওয়ার জন্য দুইটা দরজা আছে, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। ক্লিয়ার? বাট গুগল বলতেছে যদি বেটার ওয়েতে র্যাঙ্ক চাও বা ভালো মতো যদি তোমার র্যাঙ্ক করাতে হয়, তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার নিয়ম হচ্ছে তুমি এইভাবে ঘুরে এই দরজা দিয়ে হচ্ছে এন্ট্রি নিবা। লেখা কি বুঝা গেছে আমি কি দেখাইলাম? হ্যাঁ, আচ্ছা আমি একটু মনে হয় সাইজ বাড়ায় দিতে হবে এটার। এখন ঠিক আছে মনে হয়, এখন ঠিক আছে দেখতেছেন? আচ্ছা গুগল বলছে যে এইভাবে ঘুরে টুরে এসে এই দরজা দিয়ে হচ্ছে র্যাঙ্কে যাইতে হবে, এটা গুলো নিয়ম। আমি যখন এই নিয়ম মেনে যখন র্যাঙ্কে যাওয়ার চিন্তা করবো তখন সেটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড। বাট আমার কাছে কিন্তু দরজা ছিল এখান দিয়ে একটা, আমি এখান থেকে সোজা আসলেই হইতো, বাট আমি আসি নাই। ঠিক আছে? বাট আপনি যখন পুরাপুরি কি করতেছেন, এই সোজা সুজি চলে আসলেন গুগলের নিয়মে তোয়াক্কা না করে, ব্ল্যাক হ্যাট মেথড এসইও করলেন। বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হ্যাট করলে সমস্যা কি? ব্ল্যাক হ্যাট করলে সাধারণত একটা ওয়েবসাইট 7 থেকে 14 দিনের মধ্যে র্যাঙ্কে চলে আসে, ম্যাক্সিমাম টাইম 7 থেকে 14 দিন, এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম গুলো 20 দিন চলে আসবে। বাট হোয়াইট হ্যাট মেথডে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে কিওয়ার্ড কতটা শক্তিশালী। ঠিক আছে? বাট এভারেজ ধরে নেওয়া হয় যে মিনিমাম 6 মাস সময় দরকার হয় হোয়াইট হ্যাট মেথডে একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাইতে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তো এই যে 6 মান্থ টাইম দরকার, 6 মান্থ থেকে আমার 14 দিন সময় কম লাগতেছে না, ইনভেস্টমেন্ট কম লাগতেছে, বা ইনভেস্টমেন্ট সমান লাগলেও আমি দ্রুত র্যাঙ্কে যেতে পারতেছি। বাট প্রবলেম হচ্ছে যত দ্রুত র্যাঙ্ক তত দ্রুত ডাউন। কারণ গুগল যখন দেখতেছে কারেক্ট যে আপনি তার অ্যালগরিদম ব্রেক করছেন, সে যদি ডিটেক্ট করতে পারে আপনাকে সে পেনাল্টি দিতে পারে ওয়েবসাইটকে। একটু বুঝতে পারছি? কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে গুগলই তো আমাকে এই পথে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার যে আচ্ছা, নিয়ম দিয়ে নিয়ম দিছে। আছে সে তো নিয়মের মধ্যে দিয়ে চেক করে নিচ্ছে, কিন্তু আমাকে তো সে বাইপাসে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, তাহলে ও পেনাল্টি দিবে না? এই দরজা না রাখলে তো আমি দরজায় যেতে পারতাম না। রুলস তো মানছেন। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আসি, তাই আমরা অপরাধগুলো তো জেলেও যাই, জি স্যার। বের হওয়ার সুযোগ তো আছে। তাহলে আমরা তার সুযোগ যেহেতু আছেই স্যার, ওইটাই বললাম যে এটা আমার আছেই। দিছে। ঝগড়া লাগলো, থাপ্পড় দিলাম, জেলে গেলাম, আবার পেরোলে বের হইলাম, আবার গিয়ে মারামারি করলাম। এটা তো আমরা করি না, আমরা তো সেফ থাকার ট্রাই করি, অ্যাটলিস্ট পুলিশ জানার কাছে না পর্যন্ত আসে। আচ্ছা প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হ্যাট করে কারা, আসলে কাদের জন্য ব্ল্যাক হ্যাট? সিজনাল কিছু ব্যবসায়ী আছে না, ওই যে আমের সময় আম বিক্রি করে, জামের সময় জাম বিক্রি করে। একদম সলিড উদাহরণ দেই, ক্রিসমাসের টাইমে সবথেকে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট কি খ্রিস্টানদের জন্য? ট্রিটা ম্যাডাম, ক্রিসমাস ট্রি। আচ্ছা, বাইরের দেশে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? টাইম। ও এত সময় নেয় যে দোকানে গিয়ে একটা ক্রিসমাস ট্রি কিনে নিয়ে আসবে, বা কাউকে গিফট পাঠাইতে যাবে, সে কি করে অনলাইন থেকে অর্ডার দিয়ে দিচ্ছে। এখন ক্রিসমাসের টাইম হচ্ছে 25 ডিসেম্বর। সর্বোচ্চ যদি এই প্রোডাক্ট যদি পচনশীল দ্রব্য হয়, গাছ এটা পচনশীল হয়, তাহলে এটা মনে হয় না 20 তারিখের আগে কেনার কথা, ডিসেম্বরের 20 তারিখ। আর 26 তারিখের পরে এই প্রোডাক্টের কোন দরকার আছে? তো 6 মাস আগে থেকে এসইও করানোর কোনো দরকার আছে? এই প্রোডাক্টগুলো সাধারণত শর্ট টাইমের মধ্যে র্যাঙ্ক করে দিতে চায়, তখন ব্ল্যাক হ্যাট মেথড এসইও এক্সপার্ট হায়ার করা হয়। যে ওকে ফাইন, আমি একটা ওয়েবসাইট বানাইছি, 5 থেকে 7 দিনের মধ্যে র্যাঙ্ক করে ফেলাম, 5 দিনের ব্যবসা করবো আমি, এই 5 দিনে 1 নাম্বার পজিশনে থাকতে বলি হইছে, যা ব্যবসা করার করে ফেলবো। এরপর গুগল যদি ধরেও ফেলে আমাকে পেনাল্টি হতে আমি তো যায় আসে না, কারণ আমি ব্যবসা লাগার করে ফেলছি। বুঝতে পারছি স্যার? এই টাইপের কন্টেন্ট বা এই টাইপের এসইও কারা করে? যারা অ্যাডাল্ট প্রোডাক্ট বিক্রি করে। বুঝতে পারছি? 2 দিনের অফার চলছে, সো র্যাঙ্ক করায় ফেলছি, শেষ হয়ে গেছে, শেষ। ক্যাসিনো, তারপরে বেটিং, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো শর্ট টাইমের মধ্যে র্যাঙ্কে থাকে, 2-1 দিন পরে থাকে না অফার, র্যাঙ্কিং করে চলে যাচ্ছে, শেষ। ওই ডোমেনের কোনো তোয়াক্কা করে না। বাট যারা সাস্টেইন লিগ্যাল বিজনেস করে, এদের একটাই মেথড, ফাইটার মেথড। বুঝতে পারছি? আর গ্রে হ্যাট মেথড হচ্ছে আমি চুরিও করব, আবার ভালো রাস্তায়ও যাব। বুঝতে পারছি? সো দুইটা পার্থক্য আছে। আপনি যদি চিন্তা করেন যে একটা কোম্পানির জন্য এসইও করব, একটা ওয়েবসাইটের জন্য এসইও করব, এসইওর পুরা ইয়ে হচ্ছে 100%, ধরে নিলাম 100% একটা এসইও করতে হবে পুরো একটা টাস্ক কমপ্লিট করলে। এই 100% এর মধ্যে আপনি ধরেন 80% অথবা 90% হোয়াইট হ্যাট মেথড করছেন, বাকি 20 or 10% ব্ল্যাক হ্যাট মেথড করছেন। বুঝতে পারছি? এতে যে সমস্যাটা হয় কি, গুগল ধরতে একটু লেন্দি টাইম নেয়, কিন্তু আমি র্যাঙ্ক খুব ফাস্ট করি ওই ব্ল্যাক হ্যাট দিয়ে একটা কাজে করার জন্য। এবং এই ক্ষেত্রে সাধারণত গ্রে হ্যাট মেথড একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে 1 থেকে 1.5 মাস।
এর মধ্যে র্যাঙ্কে চলে আসে। বাট এটা ডেফিনেটলি এক্সপার্ট হওয়া অনেক বেশি জরুরি। যে আপনি কোথায় ব্ল্যাক হেডের কাজ করতেছেন, যখন মোটামুটি র্যাঙ্ক স্টেবল হয় তখন যেই সমস্ত জায়গাতে মানে 10% বা 20% এস ব্ল্যাক হেড ইসিও করছেন ওইখান থেকে ডেফিনেটলি ওদেরকে সরাইয়ে হোয়াইট হেড দিয়ে কমপ্লিট করতে হবে। দাঁতে ফিলিং করে করছেন কখনো কি আপনারা? ক্যাপ করার আগে টেম্পোরারি ফিলিং করে, রাইট? এরপরে খুলে তারপরে পার্মানেন্ট করে। অ্যাট লিস্ট একটা টাইম দেয় মেডিসিনের, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারছি? বাট যদি ওটা রেখে দেন তাহলে পেনাল্টি খাবে নিশ্চিত, কারণ গোল ধরবে এটা। সো একটু এক্সপার্ট হতে হবে, তখন দেন আপনি রিহ্যাব মেথডে কাজ করতে পারেন। মেথডের কোনটার কাজ বুঝতে পারছি স্যার? এসএসআর যদি জিজ্ঞাসা তাহলে এইভাবে বলে দিবেন, শেষ। তাহলে এটা কি শুধুমাত্র ওয়েবসাইটটা কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নাকি মানে স্কুলের সেলও জড়িত থাকে? ডেফিনেটলি সেল জড়িত থাকে। আমি যদি এখন 1 নাম্বার পজিশনে থাকতেছি এবং আমার যদি প্রোডাক্টের দাম যদি তুলনামূলক কম হয় আদার্স থেকে, তো মানুষ আমার কাছে কিনতেই পারে। এটা কি শুনলাম? মেথড অফ এসইও, কয়ভাবে এসইও করা যায়? 3 প্রকার। হোয়াইট হ্যাট তিনটা। আচ্ছা, এই 3 প্রকারের যেভাবেই আপনি এসইও করেন, মানে আপনি হোয়াইট হ্যাট দিয়ে করেন, ব্ল্যাক হ্যাটে করেন অথবা গ্রে হ্যাট মেথডে এসইও করেন, যেই মেথডেই আপনি এসইও করেন না কেন আপনাকে 3টা কাজ কন্টিনিউয়াসলি করা লাগবে। সেই 3টা কাজের একটা কাজ হচ্ছে, আমি এখানে তো বেশি হয়ে গেছে না, আমরা একটা নিউ ফাইল নেই। আমরা 3টার যেই কাজই করি না কেন আমাদেরকে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং হচ্ছে টেকনিক্যাল এসইও, এই 3টা পার্ট করাই লাগবে। বুঝতে পারছি? এটুকু বুঝতে পারছি স্যার? আপনি হোয়াইট হেডে করেন, ব্ল্যাক হেডে করেন অথবা গ্রে হেডে করেন, যে মেথডে এসইও করেন না কেন এই 3টা অ্যাক্টিভিটি পারফর্ম করতে হবে। হোয়াইট হেডের কাজ, অন পেজের কাজ করতে হবে, অফ পেজের কাজ করতে হবে, টেকনিক্যালের কাজ করতে হবে। বুঝতে পারছি? এবার বলেন হোয়াইট অন পেজ এসইও কি করছেন? বলেন, কি জানেন? নিজের ওয়েবসাইটের ভিতরে আমরা যে কাস্টমাইজেশনগুলো করি, পেজের মধ্যে যদি আমরা চেয়েছিলাম আমরা করব সেটা অফ পেজ অথচ বাইরে থেকে যেমন ব্যাংক নিউজ টাইপের কাজগুলো এগুলো আর টেকনিক্যাল টেকনিক্যাল হচ্ছে যে সাইট ম্যাপস, তারপর হচ্ছে robot.txt। ডেফিনিশন দেন একটা আমাকে, ডেসক্রাইব দেন। মানে এই টুল দিয়ে আমরা যে এসিগুলো করি। না, এরকমটা না। আচ্ছা আসেন একটু বুঝে নেন। ঠিক আছে, আপনাদের কি ঠিক আছে, বাট আরেকটু গুছিয়ে বলতে পারলে এসএসআর খুশি হয়ে যাবে। ইচ্ছে না কেন? আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, কারেক্ট স্যার? এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট কত প্রকার হয় এটা আগে একটু আসি, তারপরে অন পেজ হতে আসবো। আরেকটা কথা মিস করে গেছি। না না না, এটা তো কোড বেস, টেকনোলজি বেস। এছাড়া আমরা ওয়েবসাইট কি কি ইন্টেনশন নিয়ে বানাই? ই-কমার্স বানাই, কমার্স একই জিনিস। পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, নিউজপেপার বা ব্লগ টাইপের ওয়েবসাইট বানাই। 3-4 রকম হইছে না? ই-কমার্স, ব্লগ, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া কাইন্ড অফ ওয়েবসাইট, ফেসবুকের মতো। এগুলাই তো পোর্টফোলিও টাইপের, কোম্পানি অর্গানাইজেশন টাইপের ওয়েবসাইট। কারেক্ট? প্রত্যেকটা ওয়েবসাইটের কাজ করার ধরন আলাদা আলাদা হবে। আমরা এখন যে সাইটটা দেখতেছি এটা একটা ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট মূল কাজ কি? ব্লগ ওয়েবসাইটের মূল কাজ হচ্ছে যে সমস্ত ওয়েবসাইটের মধ্যে কোনো প্রোডাক্টের বা কোনো সার্ভিস রিলেটেড ভালো বা খারাপ সেই সম্পর্কে রিভিউ দেওয়া, বা ভালো মন্দ কি আছে, ফিচারস ফ্যাসিলিটি কেমন আছে, এটা কতটুকু ভালো কতটুকু খারাপ, এটা প্রাইসিং কেমন, ইউজার স্যাটিসফ্যাকশন কেমন, ফিচারস কেমন, এই সমস্ত বিষয় নিয়ে
কথা বল, তা কাইন্ড অফ কি পজিটিভ বা নেগেটিভ রিভিউ দেওয়া হচ্ছে না, কথা বুঝতেছেন আমার স্যার, রিভিউ দেওয়া হচ্ছে কি না। তো এটা একটা ব্লগ ওয়েবসাইট। তো ব্লগের কাজ কি লেখালেখি করা এবং লেখালেখির মাধ্যমে মানুষকে একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভালো বা খারাপ সেই ইনফরমেশন দেওয়া। এক ই কমার্স ওয়েবসাইট কাজ কি শুধু প্রোডাক্ট বিক্রি করা, এটা কাজই একটা প্রোডাক্ট নিয়ে আসা, প্রোডাক্ট সেলিং হওয়া। এখানে প্রোডাক্টের ইনফরমেশন থাকে বা সেটা প্রোডাক্ট ভালো না খারাপ সেই সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে না, জাস্ট প্রোডাক্টে কি আছে, প্রোডাক্টের কি ফ্যাসিলিটি আর ফিচারস আছে সেটাই থাকে। ই কমার্স ওয়েবসাইট। নিউজ পোর্টাল শুধু নিউজ আর্টিকেল থাকে, অন্য কিছু থাকে, কোনো প্রোডাক্টের রিভিউ দেয়। ধরুন এই টি-শার্টটা কিনতে যাবো, এই টি-শার্টটা ভালো না খারাপ, কোন টাইপের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, এটা কি টাইপের ওয়াশ দেওয়া হয়েছে, কিছু তো বলা নাই, এরকম থাকতে পারে না। তো নিউজ পোর্টাল আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিউজ পোর্টালগুলো সাধারণত তাজা নিউজ, 24 ঘন্টার এগেইনস্টে যে নিউজগুলো হয় সেগুলোতেই বেশি ফোকাস রাখে। 7 দিনের পুরনো নিউজ, 3 দিনের পুরনো নিউজ আপনি পড়তে যাবেন, খুব বেশি কাজে না হলে লাগলে রিসেন্ট নিউজ আমরা পড়ি। সোশ্যাল মিডিয়ার কি কাজ লাগে? কমিউনিকেশন, অ্যাক্টিভিটি, আমাদের থট শেয়ারিং, এগুলাই তো, আর তো কোনো কাজের নাই। এছাড়া নরমালি কেউ যদি কোনো রিভিউ নরমালি দেয় সেগুলো আমরা দেখতে পারি, ডেডিকেটেড রিভিউ প্ল্যাটফর্ম তো না, প্রত্যেকটা কাজের ধরন আলাদা, ঠিক আছে। সো ব্লগ ওয়েবসাইটের যেহেতু আমরা এসইও শিখবো এবং এক্সামে আসবে হচ্ছে ব্লগ টাইপের রিলেটেডই, এন্ড ইনশাআল্লাহ এটা শিখতে হলে আমরা ওই যে প্রথম দিন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা কথা বলছিলাম না, ওইটা আশা করি করতে পারবেন আপনারা। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে একটা টপিক ছিল ব্লগিং, মনে আছে? তো ওইটা আপনারা আশা করি করতে পারবেন। সো একটা ব্লগ ওয়েবসাইটের মধ্যে যখন আপনি অন পেজ এসইও করতে যাবেন, ফ্যাক্ট হচ্ছে অন পেজ এসইও। এখন দেখেন এই কন্টেন্ট ওয়েবসাইটের এটা কি ডিজাইন দেখতেছি না, এটা কি ডিজাইন নাই যে ছবিটা একটু ছোট হয়ে আসছে, নিচে রেটিং বাটন আছে, নিচে টেক্সট আছে, এগুলো কি ডিজাইন না? ডিজাইনের কাজ কার? ডেভেলপার বা যিনি ডিজাইনার তার। এই কাস্টমাইজেশন মানে তো ডিজাইন, তাই না? তো এখন যদি বলেন যে ওয়েবসাইটের ভিতরে কাস্টমাইজেশন করাটাই অন পেজ এসইও বলে, এটা তো বোকামি হইলো। এখন আপনাকে বললো, ক্লায়েন্ট বলতেছে বা ক্লায়েন্ট চাইতেছে যে এরকম যে আচ্ছা এইখানে যে প্রোডাক্টের ছবি দেখাচ্ছে, ছবির নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসছে না সলিড, ক্লায়েন্ট বলতেছে এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, শুধু প্রোডাক্টের ছবিটা থাকলে একটু বড় হয়ে যাক। এটা অন পেজ এসইও হইছে? এটা র্যাঙ্কিং কোনো কাজ করবে? এটা তো ডিজাইন চেঞ্জ হইছে সাইটের, বুঝতে পারছি আমি। অন পেজ এসইওর কাজ কি? অন পেজ এর কাজ হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে লিখতেছেন, কথা বলতেছেন, যেমন আমি যদি এই কন্টেন্টের ভিতরে ঢুকি তাহলে এখানে একটা টাইটেল দিছেন না, দিছেন? তারপরে এই প্রোডাক্টের ভালো খারাপ যাই হোক আপনি বলছেন কিনা, এখানে একটা ভিডিও দিছেন কিনা, দিছেন। তারপর বিভিন্ন জায়গায় জায়গায় দেখেন তো এরকম লিঙ্ক করে রাখছেন না আপনি, এই যে লিঙ্ক করা আছে না, যেমন এই যে এখানে লিঙ্ক করা আছে না স্যার, এইখানে যখন আপনি অপটিমাইজেশনের কাজ করবেন, কাস্টমাইজেশন না, অপটিমাইজেশনের কাজ করবেন, তখন সেটা হচ্ছে অন পেজ এসইওর কাজ। তার মানে ওয়েবসাইটের ব্যাকএন্ডে বা ভেতরে বা অ্যাডমিন প্যানেলে বসে যখন কোনো কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ করব, তখন সেটা হচ্ছে অন পেজ এসইও। ওয়েবসাইট বা পেজ কাস্টমাইজেশন না, সেটা ডেভেলপার বা ডিজাইনের দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছি? ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে বসে কোনো কন্টেন্টের, সেটা প্রোডাক্ট হতে পারে, পোস্ট হতে পারে, কন্টেন্ট তো, কোনো কন্টেন্টের অপটিমাইজেশনের কাজ যখন আমরা করব তখন সেটা হচ্ছে অন পেজ এসইও কাজ। ক্লিয়ার স্যার? ওকে। এই অপটিমাইজেশন করতে গিয়ে কি কি জিনিস দেখতে হবে সেটা আরো পরের চ্যাপ্টার, বাট আপাতত ইনিশিয়ালি একটু কি কাজ, বুঝতে পারছি স্যার? এরপরে আসেন অফ পেজ এসইও এর পার্ট ছিল না, অফ পেজ এসইও। আচ্ছা এই কন্টেন্টটা কে লিখছে? আমি লিখছি বা আপনি লিখছেন, এটা আপনার প্রোডাক্ট। এইটা যদি পৃথিবীর ওয়ার্ল্ডের সবথেকে খারাপ এবং জঘন্য প্রোডাক্ট হয় তাও এটা ভালো না, ওটা আমার। আমি যখন লিখবো তখন সবচেয়ে বেস্ট প্রোডাক্ট বলে তো লিখবো, ওয়ার্ল্ডের টপ নচ প্রোডাক্ট, বাট এটা সবচেয়ে জঘন্য প্রোডাক্ট। গুগল এটা বুঝে যে একজন ব্যক্তি তার বিজনেস ওনার যখন তার প্রোডাক্ট নিয়ে কাজ করে বা কথা বলে, তখন সে যত খারাপ প্রোডাক্টই হোক সেটা ভালো বলবেই, এটা গুগলও বুঝে। তো গুগল তখন বলতেছে আমি মেনে নিচ্ছি তোমার প্রোডাক্ট সব থেকে ভালো, টপ নচ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আর তুমি একা তো একমাত্র ব্যক্তি না যে এই প্রোডাক্ট বিক্রি করো, আরো লোক আছে বা আরো এমন ওয়েবসাইট আছে যারা এই প্রোডাক্ট নিয়ে আলোচনা বা সমালোচনা করে, আছে তো এরকম অনেক ওয়েবসাইট আছে। তুমি এক কাজ করো, তুমি তাদের কাছে যাও, গিয়ে তুমি এই যে কন্টেন্টটা লিখছো এটা তো ভালো কন্টেন্ট বলতেছো তুমি, তাহলে এই কন্টেন্টটাতে যদি আমি এখন আসতে চাই অনলাইনে, আসার ওয়ে কি? এই ইউআরএলটা না স্যার উপরে যেটা আছে, এই ইউআরএল আমি যে কোনো ব্রাউজার হিট করলে আমি এই কন্টেন্ট আসবো স্পেসিফিক। গুগল বলতেছে এই যে তাহলে কি এই কন্টেন্টটাকে এই ইউআরএল রিপ্রেজেন্ট করতেছে,
কারেক্ট স্যার? ইউআরএল এ কোথাও ভুল হলে কন্টেন্ট পাবেন আপনি? পাবেনই না। তাহলে পুরো কন্টেন্টটা রিপ্রেজেন্ট করছে ইউআরএল। গুগল বলতেছে সিমিলার টাইপের প্রোডাক্ট বা সিমিলার টাইপের টপিক নিয়ে যে সমস্ত ওয়েবসাইট কাজ করে, কথা বলে, তুমি এক কাজ করো, তোমার এই ইউআরএলটা নিয়ে যাও, গিয়ে তাদেরকে গিয়ে বলো তোমাকে যেন ভালো একটা মন্তব্য বা রেফারেন্স দেয়া দেয়। বুঝতে পারছি? তুমি যদি একটা ওয়েবসাইট থেকে তোমার এই কন্টেন্টের জন্য এই ইউআরএল ধরে একটা ভালো রেফারেন্স আনতে পারো, আর আমি সেটা দেখি কতটা ভালো কিভাবে দিছে, তাইলে আমি ধরে নিব তোমার কন্টেন্ট ভালো, আর আমি র্যাঙ্কিং এর জন্য তোমাকে আরেকটু প্রায়োরিটাইজ করব, প্রায়োরিটি দিব। আমরা অফ পেজের কাজ হচ্ছে বাহিরের কোনো ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের জন্য রেফারেল বা ব্যাকলিংক ক্রিয়েট করাটাকে বলা হয় অফ পেজ এসইও কাজ। বাহিরের কোনো ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের জন্য বা নিজের কন্টেন্টের জন্য রেফারেল বা ব্যাকলিংক ক্রিয়েশনের কাজ হচ্ছে যোগাযোগ করার কাজ হচ্ছে অফ পেজ এসইও কাজ। এখন যদি আরেকটা জিনিস আসে, অন পেজ এসইওর কাজ যখন আপনি করবেন, নিজের হোক অথবা ক্লায়েন্টের হোক, অবশ্যই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, মানে লগইন অ্যাক্সেস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়েছিলেন আপনারা প্যান্থিয়নে, ব্যাকএন্ডে ঢুকতে কি লাগছে? ইউজার নেম, অ্যাক্সেস লাগছে না? তাহলে অন পেজ এসইওর কাজ করতে গেলে ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, এছাড়া করতে পারবো না। কিন্তু অফ পেজ এসইওর কাজ করতে গেলে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেসের দরকার নেই, আমরা বাইরে থেকেই করতে পারি। কারণ আমরা শুধু ইউআরএল দিলেই তো হয়ে যাচ্ছে। লগইন করা লাগতেছে, ইউআরএলটা নিয়ে যেমন ম্যাডাম একটা ওয়েবসাইট আছে, ম্যাডামকে গিয়ে এই ইউআরএলটা দিয়ে বলছে ম্যাডাম আমার একটা রেফারেন্স দেন, আমার কি অ্যাক্সেস লাগছে স্যার? লাগে নাই। বুঝতে পারছি? একটু বুঝেন নাই কে বলেন আগে, তারপরে পরের প্রশ্নে যাব। অন পেজ অন পেজ ওয়ান নাকি তো অন পেজ? হ্যাঁ, অন পেজ এসইও যখন কন্টেন্টের অপটিমাইজেশনের কাজ করব, তার মানে একটা কন্টেন্টকে ভালো বলা বা খারাপ বলা সম্পূর্ণ রাইটস আমার কাছে আছে, 100% রাইট। বুঝতে পারছি? আমি সেটা করতে গেলে আমি আমার আমার অ্যাডমিন আমি ঢুকবো, লগইন করে এরপর একটা প্রোডাক্ট সম্পর্কে যা বলার বলবো, যত ভালো কথা বলতে পারি। বাইরের কোনো থার্ড পারসন আমাকে রেফার দিচ্ছে, আর সে যদি খারাপ কথা বলে আমি কিছু বলতে পারবো? স্যার আমি একটা एग्जांपल দিই, ধরে আমি একটা ফেসবুকে একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করলাম, পারি না, এখানে বাইরের অনেকগুলো নেগেটিভ এবং পজিটিভ কথা বলতে পারে। আমার ফেসবুক থেকে আমি কিছু পোস্টটা দিছি, এটা হচ্ছে অন পেজ। আর যখন বাইরে থেকে আদার্স পার্সন এসে আমার এখানে কমেন্ট করলো বা আমাকে রেফার করলো, সেটা হচ্ছে অফ পেজ। এই উদাহরণের সাথে আরেকটা উদাহরণ হচ্ছে যে অফ পেজ কারা দিচ্ছে স্যার কথা। এগুলো একজন সেলিব্রিটি পারসন যার কথা সবাই শুনতেছে, উনি একটা মন্তব্য করে দিল, তাহলে আমার পেজের সেল ইয়াটা বেড়ে গেল। যেমন আমরা যদি দেখি এই যে কি যেন reference should be the আনসি পাত্রের একটা অ্যাড আছে না, বড় বড় সেলিব্রিটি দেওয়া দেওয়া। not only URL আপনারা ফেসবুক অনেক ভিডিও দেখেন, রিল দেখেন, যারা সাপোজ পছন্দ হয়েছে আপনার বন্ধুরা শেয়ার করেন কিনা? রেফার করছেন না? that is the reference. এখন রেফার যে করছেন, ধরেন এমন হয়েছে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, পছন্দ হয়েছে খুব, আপনি ফ্রেন্ডদেরকে জানানোর জন্য ইউটিউবের ভিডিওর যে ইউআরএলটা, লিংকটা, এটা নিয়ে ফেসবুকে এসে পোস্ট করছেন, মানুষ যেন দেখে। পোস্টটা করছেন কই? ওই ফেসবুকে মানুষ ভিডিও দেখতে পারবে? লিংকে ক্লিক করলে কই নিয়ে যাবে? কই দিয়ে গেছে? ইউটিউবে, ফেসবুক রেফারেন্স দিছে না, অফ পেজে হইছে। বুঝতে পারছি? কাইন্ড অফ একটু বুঝতে পারছেন না? স্যার ব্যাকলিংকটা একটু বলতে হবে। এই একই জিনিস রেফার দিল না, এটাই ব্যাকলিংক হইছে। সাপোর্ট দেওয়া, ব্যাক থেকে একটা সাপোর্ট দেওয়া। ধরেন আমি এখন কোন নেতার সাথে খুব পাওয়ারফুল আছে, আমি একটা হেডার দেই এখন স্যারের সাথে কিছু বলে আমি নেতার ফোন দিব, তো পিছনে হাত আছে না আমার সাপোর্ট, আরেকটা ছিল স্যার ইমেজ, ওইদিকে যাবো না স্যার, ওইদিকে পরে যাবো, ওই যা আসতেছি ওই অন পেজের ভিতরে শিখবো। টেকনিক্যাল এসইও যা আসি, বাংলাদেশ যখন রেজাল্ট দেয় 404 এরর আসে নি স্যার, সাইট ক্যান বি রিচ, খুব বেশি যখন কেন বেশি মানুষ ক্লিক করে, ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে। ব্যান্ডউইথ শেষ হয়ে যায় বা সার্ভার ক্যাপাসিটি কম এত মানুষকে একসাথে গ্যাদার করার জন্য। আচ্ছা, অনেক সময় এমন যদি হয় যে এই ওয়েবসাইটের মধ্যে একটা ঢুকতে গেছেন, ওয়েবসাইট লোডিং হচ্ছে তো হচ্ছে, 10 সেকেন্ড সময় চলে গেছে, আপনি বসবেন গালি দিয়ে বের হয়ে আসবেন স্যার, এটা আমাদের নেচার। তাহলে একটা ওয়েবসাইট যদি সর্বোচ্চ 3 সেকেন্ডের মধ্যে লোড না হয়, তাহলে ইউজার এখানে থাকে না, এটা গুগলের নিয়ম। গুগল বলে ভালো একটা ওয়েবসাইট অবশ্যই 3 সেকেন্ডের মধ্যে লোড হতে হবে ইউজারের সামনে, এর বেশি সময় নিতেই পারবে না। তাহলে বেশি সময় নিলে সমস্যা। যদি ওয়েবসাইট সাইট ক্যান বি রিচ আছে বা 404 মানে কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, কন্টেন্ট নট ফাউন্ড, সমস্যা না স্যার?
প্রবলেম তো এই ধরনের প্রবলেমগুলো ফিক্স করার জন্য যে টেকনোলজি বা টেকনিক ব্যবহার করা হয় সেটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। বুঝতে পারছি? সাপোজ এই কন্টেন্ট আপনি লিখছেন, এটা গুগল র‍্যাঙ্কও করতেছে, এটার ভিতরে ট্রাফিক আসে, সামহাউ কোনো না কোনো ভুলে বা কেউ না কেউ আপনার ওয়েবসাইটে ঢুকে এই কন্টেন্টটা ডিলিট করে ফেলছে। গুগল থেকে কি সেই ইউআরএলটাকে সরাবে না, গুগল কিন্তু ইন্ডেক্স আছে, কিন্তু গুগলে যখন ইউআরএল আছে, লোকজন যখন এটাতে ক্লিক করবে, গুগল কি করবে, এই ইউআরএল আনা ট্রাই করবে, এসে দেখতেছে এই ওয়েবসাইটের ভিতরে এই কন্টেন্ট নাই, তখন কি দেখাবে 4040 কন্টেন্ট তো নাই, কন্টেন্ট নট ফাউন্ড, Content not found. এগুলো দেখাবে না, এটা তো প্রবলেম, সলিউশন করতে হবে না। সলিউশন যখন করব, যে ওয়েতে করব সেটাকে বলা হয় টেকনিক্যাল এসইও কাজ। এই সলিউশন দুই ভাবে করে, একটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট, একটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট। মানে একটাকে বলে 301, একটা হচ্ছে 302। যেটা 302 এটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট, আর যেটা 301 সেটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট। বুঝতে পারছেন স্যার? এই রিডাইরেক্টটা কি, ধরেন এই পেজটা তো নাই, ডিলিট হয়ে গেছে, এই কন্টেন্ট এখন এই মুহূর্তে আমার জন্য লেখা সম্ভব না, কিন্তু আমি দেখতেছি ট্রাফিক এখানে আসে, তারা যদি সেটা কন্টেন্ট নট ফাউন্ড দেয় দেখে, তাহলে আমার ওয়েবসাইটে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে। আমি একটা কাজ করি, এইটার সাথে রিলেভেন্ট বা কাছাকাছি যায় এমন কোনো কন্টেন্টের সাথে এটাকে আমি তখন মার্জ করে দিচ্ছি। গুগলকে এরকম বলে দিচ্ছি, এই ইউআরএল যদি ক্লিক করে তাহলে robin.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে নিয়ে চলে যাবা কয়েকদিনের জন্য আপাতত, পরবর্তীতে আমি চেঞ্জ করে দিব। যে আপাতত কথাটা বললাম এটা টেম্পোরারি, বাট যদি এমন হয় যে না এটা পার্মানেন্টলি চলে যাক, তাহলে এটা হবে পার্মানেন্ট রিডাইরেক্ট। একটা উদাহরণ দেখাই, দেখেন, এটা আমার কোম্পানি ওয়েবসাইট না, ইউআরএল কি techvilo.com। আচ্ছা, আমি আরেকটা ইউআরএল লিখি, techvilo.com.uk, তাহলে আরেকটা ডোমেন না, এটা আরেকটা ইউআরএল কি না, তাহলে আরেকটা ওয়েবসাইট আসার কথা তো, এই ইউআরএল এ হিট করতেছি .com.uk। এটা কি অফ করে রাখছি আমরা এখন? মেবি আপাতত অফ করে রাখা হয়েছে, জিজ্ঞেস করতে। আচ্ছা, এটা মূল যে কাহিনী করে রাখছিলাম সেটা হচ্ছে এইটাতে হিট করলেও ডিরেক্টলি রিডাইরেক্ট হয়ে এই ইউআরএলটাতে চলে আসতো, কারণ আমার একই ওয়েবসাইট তো দুইটার মধ্যে দেখানো দরকার নাই, বাট আমি দুইটা ডোমেন কিনে রাখছি, কারণ আমি চাচ্ছি না ইউকেতে এই নামে কেউ কিনে রাখুক, কারণ আমার কোম্পানি ইউকেতে রেজিস্টার করা, আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল জন্য আমি .com নিয়ে রাখছি, লেটস সে। সো আমি একটাতে বানাইছি, সো এটাতে চাচ্ছিলাম যে এটাতে কেউ আসলে যেন ডিরেক্টলি এটাতে রিডাইরেক্ট হয়। এই যে এটাতে আসলে অটোমেটেড রিডাইরেক্ট করে নিয়ে আসবে, এই রিডাইরেক্ট করারটাকে বলা হয় হচ্ছে 301 বা 302 এর মাধ্যমে, আর এটা একটা টেকনিক্যাল এসইওর কাজ। ওয়েবসাইট লোড হইতে অনেক বেশি সময় নেয়, এটাকে সময় ফিক্স করতে হবে। আপনার ওয়েবসাইট লোড হতে 10 সেকেন্ড সময় নিচ্ছে, 5 সেকেন্ড, 12 সেকেন্ড, 20 সেকেন্ড সময় নিচ্ছে, 3 সেকেন্ডের মধ্যে লোড করাইতে হবে। এটা টেকনিক্যাল এসইওর কাজ। বুঝতে পারছি? ওয়েবসাইটে কি কি সমস্যা আছে আগে বের না করতে পারলে এসইও করতে পারবেন। ওয়েবসাইট যখন একটা ওয়েবসাইট এসইও করা লাগে, তখন ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেটা বের করতে হবে। যেমন স্যারের যে ওয়েবসাইট, আমারও সেম বিজনেস, স্যারের ওয়েবসাইট র্যাঙ্কে আছে, আমারটা নাই, স্যার কি এমন কাজ তার ওয়েবসাইটে করে রাখছে যেটার জন্য র্যাঙ্কে যাচ্ছে, যেটা আমি করি নাই। এটা যদি বের করতে হয় তাহলে আমার স্যারের ওয়েবসাইটটাকে আমার কি দেখতে হবে না, আমি অডিট করা দরকার আছে না, অবজারভেশনও দরকার আছে কিনা। অবজারভেশন করে যখন আমি দেখবো যে ওনার কি কি করছে, যেটা আমি আমার ল্যাকিংস আছে, এটা পাবো এটা নাকি, আমার তো আমি অবজারভেশন করবো, অডিট করবো, স্যারটা অডিট করবো, দুটাকে যখন কম্পেয়ার করবো আমি তো প্রবলেম পাবো নাকি, কারটা কোথায় ল্যাকিং আছে সেই কাজটা আমি ফিল আপ করে ফেলবো র্যাঙ্কিং এ যাওয়ার জন্য। তাহলে অডিট করা দরকার আছে, অডিট করা টেকনিক্যাল এসইওর কাজ। বুঝতে পারছেন স্যার? তারপরে সাইট ম্যাপ, রোবট ফাইল বলছিলাম না, এই সমস্ত কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। তাহলে মূল কথা হচ্ছে ওয়েবসাইটে টেকনিক্যাল ইস্যুগুলোকে সলভ করার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো টেকনিক্যাল এসইওর কাজ। এসইও যদি বলে কি টাইপের টেকনিক্যাল প্রবলেম, তখন এগুলো বলবেন, সাইট ম্যাপ, রোবট টেক্সট ইস্যু, 404 কন্টেন্ট নট ফাউন্ড কে রিডাইরেকশন করে দেওয়া, ওয়েবসাইট অডিট করা, স্পিড অপটিমাইজেশন করা। বুঝতে পারছেন? তখন আসবে এগুলো। বাট ক্লায়েন্ট এসইও যদি বলে টেকনিক্যাল এসইও কি, আপনি যদি বলেন সাইট ম্যাপ, রোবট টেক্সট, এটা তো করব, এগুলো পার্ট, বাট কি জিনিসটা ডেফিনিশন কি? বুঝতে পারছেন স্যার? তাহলে যে মেথডই এসইও করি, অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল, সরি, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট,
যে মেথডে এসইও করি না কেন তিনটা আমাদের মেইনটেইন করতেই হবে, অ্যাকশন পারফর্ম করতে হবে। ওয়ান পেজ, অফ পেজ, বুঝতে পারছেন স্যার? ওকে, আচ্ছা এবার আসেন ওয়েবসাইট যে র‍্যাঙ্ক করে কিসের এগেইনস্টে র‍্যাঙ্ক করে, আবার একটু রিমাইন্ডার নেন। তিনটা মেথডের উপরে নির্ভর করে। এই যে রেজাল্ট র‍্যাঙ্ক করছে না ওয়েবসাইট, আসছে কিনা স্যার? আসছে তো। এই ওয়েবসাইট র‍্যাঙ্কে আসছে কিসের উপরে বেস করে আসছে? যে কিওয়ার্ড সার্চ করছি সেটার উপরে বেস করে আসছে না? হোয়াট ইজ এসইও লিখে সার্চ করছি, আমি প্রথম দিন বুঝলাম যা লিখে আমরা সার্চ করি সেটাই কিওয়ার্ড। তাহলে একটা ওয়েবসাইট যখন র‍্যাঙ্ক করে কিসের উপরে বেস করে? কিওয়ার্ডের উপরে বেস করে র‍্যাঙ্ক করে। তার মানে এই কিওয়ার্ড মূলত হচ্ছে রিসার্চের একটা জায়গা আছে বা রিসার্চের একটা ব্যাপার আছে যে এই কিওয়ার্ড আমি একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করাবো, এই ওয়েবসাইটের জন্য কোন ধরনের কিওয়ার্ড আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে র‍্যাঙ্ক করায় দিতে পারে সেগুলোকে অ্যানালাইসিস করা বা রিসার্চ করে বের করা। তাহলে এসইওর কাজ শুরু করার প্রথম স্টেপের কাজ হচ্ছে আগে অডিট করা। প্রথমে হচ্ছে অডিট করা লাগে যে কি কি অবস্থা আছে, বাট সেটা অবশ্যই এসইও জানার পরে। বাট বেসিক্যালি এসইও আমি জানি না, শুরু করতেছি। এই স্টেজে এসে প্রথম কাজ হচ্ছে রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ। আমার একটা টপিকের উপর আমি কন্টেন্ট লিখছি, সো এই টপিকটার আমি র‍্যাঙ্ক করাইতে চাই। সো কি কিওয়ার্ডের উপরে র‍্যাঙ্ক করাইলে আমার এটা খুব দ্রুত সময়ের মধ্যে র‍্যাঙ্ক করবে এবং আমার কম্পিটিশন কম কিন্তু মানুষ খোঁজে বা মানুষ আমি পাবো, ট্রাফিক আমি পাবো, ওই টাইপের একটা কিওয়ার্ড খুঁজে বের করা প্রথম কাজ। বুঝতে পারছি? কিওয়ার্ড যখন হাতে আসবে তখন ওই কিওয়ার্ডগুলো আমি কন্টেন্টের ভেতরে ইমপ্লিমেন্টেশন করব যেন কন্টেন্টটা কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্কে যায়। তখন কি আমার অন পেজ এসইও কাজ আসবে। বুঝতে পারছি? অন পেজ এসইও পারফেক্টলি হয়ে যাওয়ার পর আমাদের অফ পেজ এসইওর কাজ শুরু হবে। এন্ড এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি দেখি ওয়েবসাইটের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, স্পিড কমে যাচ্ছে, তখন আমরা টেকনিক্যাল প্রসেসটা বুঝতে পারছি ম্যাডাম? হ্যাঁ, তাহলে আমি একবার রিপিট করি। প্রথমে যে কোনো টপিকটা আমি লিখবো, সাপোজ আমি গলফ নিয়ে লিখবো, আমি গলফ পারি বা ব্যাডমিন্টন পারি বা বাস্কেটবল খেলতে পারি, তো আমি বাস্কেটবল নিয়ে আমি লিখতে চাই। সাপোজ এখন গুগলে মানুষ বাস্কেটবল সম্পর্কে অনেকভাবে লিখতে পারে না? কি কিভাবে লিখতে পারে? যেমন কি কিভাবে লিখতে পারে চলো একটা উদাহরণ দেই। বাস্কেটবল লিখলাম, নিচে অনেকগুলো সাজেশন দিচ্ছে। যেগুলো সাজেশন দিচ্ছে গুগল কিন্তু এগুলো এমনি এমনি দিচ্ছে না। গুগল এগুলো সাজেশন দিচ্ছে কারণ গুগলে মানুষ রিয়েল হিউম্যান এইভাবে এগুলো লিখে সার্চ করে। বুঝতে পারছি? আচ্ছা আমি বাস্কেটবল নিয়ে লিখি, বাট দেখতেছি মানুষ বাস্কেটবল রিলেটেড, বাস্কেটবল প্রাইজ ইন বিডি, বাস্কেটবল জিরো কোড, বাস্কেটবল কোড, প্লেয়ার, গ্রাউন্ড, অ্যানিমি, মিম, শু এন্ড লোগো, এগুলো লিখে সার্চ করে। আমার একটা অপরচুনিটি খুঁজতে হবে যে এতগুলো লিখে যে মানুষ খোঁজে, এগুলোর মধ্যে কোনটাকে নিয়ে মেইন বা ফার্স্ট প্রায়োরিটি দিলে আমি হ্যাসেল ছাড়া, ঝামেলা ছাড়া অল্প সময় র্যাঙ্ক করে দিতে পারবো। বুঝতে পারছেন আমার কথা ম্যাডাম? এই রিসার্চ করাটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। এটা তো সুন্দর করে করতে পারবে। সাজেশনগুলো আসছে এটা কি গুগল স্বয়ংক্রিয়ভাবে করছে নাকি হচ্ছে এটাতে উপযোগ আছে? এটা মানুষ অটো করতে পারে। মানুষের এগুলো লিখে কোয়ালিটিতে গুগল আপনাকে সাজেশন দিচ্ছে, এগুলো লিখে কিন্তু মানুষ খোঁজে। হ্যাঁ, এবং একটা মজার ব্যাপার দেখেন, আমি লিখেছি বাস্কেটবল, কয়টা অক্ষর? কয়টা অক্ষর? ওয়ার্ড কয়টা? দুইটা না? বাস্কেট বল, আমি দুই স্পেস দিছি না মাঝখানে, দুইটা। এবং দেখেন গুগল আমাকে সাজেশন দিচ্ছে কয় ওয়ার্ডের? এই উপরটা বাদে ম্যাক্সিমাম কয় ওয়ার্ড? না না, দুইটা স্পেস আছে তো স্যার মাঝখানে, দুই ওয়ার্ড করে দিছে না ম্যাডাম? আচ্ছা এখন দেখেন আমি একটু 4 ওয়ার্ডের দিয়ে সার্চ করি, বাস্কেটবল প্রাইজ ইন বিডি, কয়টা ওয়ার্ড? 4 ওয়ার্ড। ক্লিক করতেছি, গুগল দেখেন কি 2 ওয়ার্ডের কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতে স্যার? এখন কয় ওয়ার্ড দিচ্ছে? 5 ওয়ার্ডও আছে মনে হয়, আছে না ম্যাডাম? তাহলে শুধু বাস্কেটবল এগুলো লিখে সার্চ করে। আবার ধরেন কথা আমরা এই 5 ওয়ার্ডের এটা 5 ওয়ার্ড না, এইটা দেখে একটু সার্চ করলাম। এইবার দেখেন সব বড় বড় কিওয়ার্ড আসতেছে না, বিশাল বিশাল লাইন। আমরা মানুষের আমরা যারা গুগলে সার্চ করি, আমরা অ্যাজ এ ইউজার যখন সার্চ করি, আপনারা কিভাবে সার্চ করেন? আচ্ছা ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দেই। ধরেন আপনি একটা মোবাইল ইউজ করতেন, সেটা পানিতে পড়ে গেছে, আপনি ডাক্তারের কাছে নেওয়ার আগে একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিতে চান আপাতত, তো আপনি গুগলে কিভাবে সার্চ করতেন? এই সলিউশনটা জানার জন্য কিভাবে সার্চ করতেন বলেন?
এখন ফোন কি টোটালি নষ্ট হয়ে গেছে? পরে পানি আর ফোন ওপেন হচ্ছে না, পানি পড়ে গেছে, ফোন ওপেন হচ্ছে না। কিভাবে সার্চ করতেন? সেটাই বলেন, কিভাবে সার্চ করতেন? What should you what activities should How you to fix it? মাই স্যার ডাইরেক্ট বলতে Mobile phone- পানিতে পড়ে গেছে পানিতে, এখন এটা কিভাবে কি রিপেয়ার করা যায়? আচ্ছা, এভাবে বলতেন? কোনো ড্রপ আপনি কিভাবে বলতেন? পানিটা কিভাবে মানে ই করা যাবে, শুকনো যাবে ফোনটা। ফার্স্টে তো এরকম ভাবেই করা। পানিতে পড়ে গেলে করণীয়। পানিতে পড়ে গেলে করণীয় কয়টা ওয়ার্ড দিছে? ফার্স্টটা। 5টা। আপনি কি বলছিলেন? পানিতে আর কি পানিতে- শুকনো যাবে ফোনটা। পানিতে- পড়ে যাও পড়ে যাওয়া ফোন কিভাবে শোধানো যাবে? কয় ওয়ার্ড? ছয়। আর কোন আরেকটা দিন বলেন। ফোন বলো তোমার ফোন পড়ে গেলে 2 ওয়ার্ড কেউ বলছেন এখনো? না 4 ওয়ার্ড? 4 ওয়ার্ড বেশি আছে কিনা? আমি বলে কি ব্যবস্থা করতাম জানেন? সাপোজ এরকম যে আমার Realme C800 মডেলের কালো রঙের ফোনটা পানিতে পড়ে গেছে, কিভাবে শুকাবো? কয় ওয়ার্ড দিছে? আপনার সার্চ আমার সার্চের মধ্যে পার্থক্য কি জানেন? আমি মডেল সহ বলে দিছি, তারপর ওই স্পেসিফিক ফোনের সলিউশন দিয়ে নিয়ে আসবে। আপনি যখন পানিতে পড়ে গেছে, করণীয় কি? কি পড়ে গেছে পানিতে? কোন ফোন পড়ছে, ওটার মডেল কি? ইউটিউবে যখন সার্চ করেন, তুমি যে রিভিউ দেখতে যান, স্পেসিফিক বলে যান না যে অমুক মডেলের রিভিউ দেখতে চাই, কোন অক্ষরে কি আপনি 2 ওয়ার্ডে শেষ করেন? আমরা মানুষ হিউম্যান সবসময় চেষ্টা করি সার্চ ইঞ্জিনকে ব্রিফলি বুঝাইতে, যেন এক্সাক্ট সলিউশন পাই। কারেক্ট স্যার? দুই একটা র‍্যান্ডম কেস ছাড়া। তাহলে এই যে আমরা বড় বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করি, প্রত্যেকটা ইউজার বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করে। বুঝতে পারছি? কিওয়ার্ড টোটাল 32 প্রকার, এত প্রকার শিখতে যাব না। আপাতত ধরনের কিওয়ার্ড 3 প্রকার। কিওয়ার্ড 3 প্রকার। রিসার্চ যেহেতু করব, অত প্রকার বেতন তো হবে না আমাকে। 32 প্রকার যাচ্ছি না, আপাতত 3 প্রকার ধরে নেন। একদম মেজর 3 প্রকার। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এই স্যার শর্ট টেল লেজ, হ্যাঁ টেল লেজ। শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, লং টেল বা লং টেল দিয়ে স্ল্যাশ দিয়ে লিখবেন ব্রড ম্যাচ, ব্রড বা ব্রড, লং টেল বা ব্রড ম্যাচ বা ব্রড কিওয়ার্ড। শর্ট টেল, মিড টেল, লং টেল, এই 3 প্রকার কিওয়ার্ড। একদম প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে 3 প্রকার। লিখছেন? পাশে জায়গা রাখেন ওগুলো ডেফিনেশন লেখার জন্য। হ্যাঁ, স্যার সেকেন্ডটা কি বলবো? শর্ট টেল, মিড টেল, লং টেল। লং টেলে আগে না আরেক নাম হচ্ছে ব্রড ম্যাচ বা ব্রড কিওয়ার্ড। লম্বা বা একটা মাঝারি হ্যাঁ, লম্বা, মাঝারি, ছোট। ছোট 3 প্রকারের কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা এবার শর্ট টেলের ডেফিনেশন লেখেন। যেই সমস্ত কিওয়ার্ডের অর্ডার লেন্থ 2 অক্ষর, 1 অক্ষর থেকে 2 অক্ষর বা 1 ওয়ার্ড থেকে 2 ওয়ার্ডের মধ্যে থাকে, সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডগুলোকে শর্ট টেল কিওয়ার্ড বলে। সব সবগুলো লিখে দেন। 1 থেকে 2 ওয়ার্ডের কিওয়ার্ডগুলোকে মানে লেন্থের কিওয়ার্ডগুলোকে শর্ট টেল বলে। যদিও রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ, ওটার পর দেখে নিয়েন। লিখছি? জি স্যার। আচ্ছা, 2 ওয়ার্ড থেকে 3 ওয়ার্ডের লেন্থের কিওয়ার্ডগুলোকে মিড টেল কিওয়ার্ড বলে। 2 ওয়ার্ড থেকে 3 ওয়ার্ড, 3 ওয়ার্ডের বেশি না, ঠিক আছে? 3 ওয়ার্ডের বেশি না, হবে না। দেখছি? লং টেল কিওয়ার্ড 4 ওয়ার্ডের বেশি যে সমস্ত কিওয়ার্ড থাকবে সবগুলো কিওয়ার্ডকে লং টেল কিওয়ার্ড বলে। 4 ওয়ার্ডের বেশি হলেই লং টেল কিওয়ার্ড। ক্লিয়ার? 4 ওয়ার্ডের বেশি হলে লং টেল, 1 থেকে 2 ওয়ার্ড হলে শর্ট টেল, 2 থেকে 3 ওয়ার্ডের হলে মিড টেল, আর 4 ওয়ার্ডের বেশি হলে লং টেল কিওয়ার্ড হবে। ক্লিয়ার? আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব কোনো কোম্পানি কোনো ক্লায়েন্টের জন্য সবসময় ব্রড ম্যাচ কিওয়ার্ড র্যাঙ্ক করব, আমি লং টেল কিওয়ার্ড রিসার্চ। স্যার 1 থেকে 2 শর্ট টেল, 1 থেকে 2 শর্ট টেল, 2 থেকে 3 তিন হলে মিড মিড টেল, আর 4 ওয়ার্ডের বেশি হচ্ছে শর্ট লং লং টেল। সো আমরা যখন রিসার্চ করব কিওয়ার্ড তখন সব সময় লং টেল কিওয়ার্ড মানে 4 ওয়ার্ডের বেশি কাউন্ট করে চেষ্টা করব, কারণ হচ্ছে ওই টাইপের কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ
খোঁজে বেশি, ইভেন র্যাঙ্ক করাটা ইজি, কম্পিটিশন কম থাকে। স্যার মানে আমাদের জন্য লং টেলটা এসইও জন্য ভালো, লং টেল কিওয়ার্ড রিসার্চ করে বের করা। হ্যাঁ, কারণ যত বেশি কিওয়ার্ডের লেন্থ মানুষের এক্সপ্লেনেশন তত বেশি থাকে সলিড সলিউশনের জন্য। হ্যাঁ, বুঝতে পারছি এটুকু স্যার? আচ্ছা, এই যে কিওয়ার্ড আমরা রিসার্চ করব কেমনে? এই রিসার্চ করার জন্য অনেকগুলা ফ্রি এবং প্রিমিয়াম টুল আছে। তার মধ্যে একটা টুলের নাম হচ্ছে ACM Rush, যেটা হচ্ছে একটা পেইড টুল অ্যান্ড ফ্রি টুল, দুইটাই কাজ করে। ACM Rush বা semrush.com বা acmrush.com, যেটাই স্যার বলে। এটা দিয়ে আমরা কি করব বললেন? কিওয়ার্ড রিসার্চের কাজ করব। এই টুল দিয়ে এসইও সব কাজ করা যায়, A to Z। অন পেজের অডিট থেকে শুরু করে, রিসার্চ থেকে শুরু করে, অ্যানালাইটিক্স থেকে শুরু করে সব কাজ করা যায়। বা রিসার্চের জন্য আপাতত এটা ইউজ করব, আরেকটা করব ফ্রিতে। স্যার এটা কি পেইড? এটা পেইড ফ্রি দুইটাই, এর ট্রায়াল ভার্সন আছে। আরেকটা ওয়েবসাইট আমরা ইউজ করব রিসার্চ করার জন্য, সেটা হচ্ছে ওয়ার্ডস্ট্রিম। হোয়াট ইজ স্যার কি? স্যার কিওয়ার্ড রিসার্চের যদি একটু শর্ট ডেফিনিশন আমি করেই দেখাচ্ছি, ডেফিনেশন না শুধু। একটা হচ্ছে ওয়ার্ডস্ট্রিম আর একটা হচ্ছে ACM Rush। এরকম অনেক টুল আছে, বাট এসইওর জগতে সবথেকে বেস্ট টুল হচ্ছে ACM Rush এবং হচ্ছে Href। এদের উপরে কোনো টুল নাই, এবং বড় বড় এসইও এক্সপার্টরা এই দুইটার যে কোনো একটাই ব্যবহার করে, হয় Href অথবা ACM Rush। মাশাআল্লাহ এদের দামও খুবই কম। এদের মান্থলি সাবস্ক্রিপশন একদম বেসিক প্যাকেজ হচ্ছে $129। আর ACM Rush এর একদম বেসিক মান্থলি প্যাকেজ যেটা শুরু, সেটা আরো কম, সেটা হচ্ছে $165। কমই তো, 9,000 টাকা মাসে। স্যার এগুলো যে বাংলাদেশের যারা বাংলাদেশের যারা, সেটার জন্য 500 টাকা আছে, ওই টাকা দেখাই দিব পরে। বাংলাদেশে কি ইউজ করেন? করে, আমি তো করি, স্যারে করে, স্যার আপনি কোনটা করেন? আমি ACM Rush ইউজ করি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। আমরা আপাতত তাইলে ACM Rush এবং হচ্ছে ওয়ার্ডস্ট্রিম, যে কোনো দুইটার একটা ব্যবহার করলেই আমাদের কিওয়ার্ড রিসার্চ হয়ে যাবে। ঠিক আছে, আমরা স্যার এইটাকে আমরা টুল বলবো। টুল, এসইও টুল, ওয়ার্ডস্ট্রিম, ওয়ার্ড। আজকে প্রশ্ন তো আসছিল আপনাদের। হ্যাঁ লেখছি স্যার, দুইটা লেখছিলাম, এই যে সিংরাশ আর স্যার। আচ্ছা, একটু বুঝতে পারছি, ক্লিয়ার? ওকে, এইবার অ্যাকাউন্ট করা তো জানি নাকি স্যার? অ্যাকাউন্ট করা তো হামর কিছু না, যে যেমন দেখেন ফ্রি কি বলে, এই যে এখানে হচ্ছে আর গুগল অ্যাকাউন্ট দিয়ে দেব স্যার। এই যে ফ্রি টুল, স্যার এই যে এখানে ফ্রি টুল এখানে দেখেন কিওয়ার্ড টুল পাইছি স্যার, ফ্রি কিওয়ার্ড টুল। এটাতে ক্লিক করলে আপনাকে এখানে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে। এইখানে বলছে একটা কিওয়ার্ড দেন, আগে একটা কিওয়ার্ড দিয়ে তার এগেইনস্টে আপনাকে কিওয়ার্ড বের করে দিবে। একটা টপিক বলেন তো, কি আইডি পিঠা করা আমরা মানে এই কিওয়ার্ড এখন ধরেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, আপনি একটা কোম্পানি দিছেন এবং কোম্পানি ধরেন যে কিওয়ার্ড হচ্ছে এরকম যে, হ্যাঁ, আবুল বুকশপ। এই কিওয়ার্ড দিয়ে লিখলে আপনি 1 নাম্বার পজিশন র্যাঙ্কে আসেন। কিন্তু পৃথিবীতে আপনি ছাড়া এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে না। এই কিওয়ার্ডের কি কোনো দরকার আছে? ভ্যালু আছে স্যার? কিওয়ার্ড কি হবে? যেগুলো মানুষ খোঁজে, কারণ ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে কাস্টমারের জন্য, মানুষের জন্য। মানুষ খোঁজে এমন টপিক। পিঠা গল লিখে বাংলাদেশে কয়জন পিঠা খায়? রকমারি এটা তো ওয়েবসাইট হয়ে গেল। টপিক বলেন, টপিক বুক একটা টপিক। ওকে, মোবাইল ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ, গেমিং ল্যাপটপ দিলাম। হ্যাঁ, গেমিং ল্যাপটপ। আমি তো জানি না কোন ব্র্যান্ডের আছে, কোন ওয়েবসাইট বিক্রি করতেছে, বা আমি সাপোজ আমি ল্যাপটপ বিক্রি করি বা আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে চাই। সো আমি এমন কিছু কিওয়ার্ড চাই যে কিওয়ার্ডগুলো দিলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে যেতে পারে। তো আমি এন্টার দিচ্ছি। প্রসেসর ল্যাপটপ এরকম বলে। হ্যাঁ, দিলাম। আপাতত গেমিং ল্যাপটপ থেকে একটু সার্চ করলাম ওয়ার্ডস্ট্রিমে। আমি ইউজ তো স্লো আচ্ছা, এটা আস্তে আস্তে ACM Rush অ্যাকাউন্ট করার একটু দেখাই দিই। দেখেন ACM Rush আপনারা
আপনাদের যে পার্সোনাল জিমেল আছে এটা দিয়ে এই যে সাইন আপে ক্লিক করবেন, তারপরে যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে লগ ইন হয়ে যাবেন, শেষ। বাট এসিএম রাশকে মাল্টিপল টাইম যদি প্র্যাকটিস করতে চান, কয়টা জিমেল আছে আপনাদের? 10টা 20টা? এত তো নাই। তাইলে একটা টেকনিক বলে দেই, দেখেন এসিএম রাশে কি করবেন, একদম ইনকগনিটো মোড আছে না আমাদের, প্রাইভেট ব্রাউজার বা প্রাইভেট মোড, এই মোডে ওপেন করবেন। ওপেন করে ঠিক প্রাইভেট মোডেই আরেকটা ট্যাব নিয়ে সেখানে হচ্ছে টেম্পোরারি ইমেল, চেনেন তো আপনারা? ট্যাম্প মেল চেনেন না? ট্যাম্প মেল নিয়ে কাজ করবেন, কারণ ও আপনাকে 3-4টা কিওয়ার্ড রিসার্চ করার পর লিমিটে দিয়ে দিবে, আপনাকে তো অনেক লিমিট রিসার্চ করতে হতে পারে। আর পরীক্ষার দিন আপনার মেল জিমেলগুলো কাজে লাগাবেন, বুঝতে পারছেন? আপাতত প্র্যাকটিস করবেন হচ্ছে এগুলো দিয়ে। আচ্ছা, ধরেন এই একটা জিমেল আপনারা পাচ্ছেন, কপি করেন, এসিএম রাশে আসেন, আমি একটু বড় করে দিই এটা, সাইন আপ, এখানে এন্টার ইউর ইমেল। এটা যদি একবারই ব্যবহার করবেন ওয়ান টাইম, সো পাসওয়ার্ডের তোয়াক্কা করা দরকার নাই, যা মন চাই দেন, সমস্যা নাই। স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে কিন্তু। আবার ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে কি চাইছে, ওই কি অবস্থা, এদের কি ইন্ডিয়ান মুভির মতো হয়ে গেছে, পেছনে গাড়ি থাকে, নায়ক নামে সাইকেল দিয়ে, ওইটা অলরেডি ব্লক করা আমাদের। আচ্ছা, লগ ইন করার পর এটা হচ্ছে এসিএম রাশের চেহারা। হ্যাঁ, এটা হচ্ছে এসিএম রাশের চেহারা। আমরা পরে আসি, এখানে একটু আসি। দেখেন আমরা যখন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছিলাম গেমিং ল্যাপটপ, এখানে ইন্ডাস্ট্রি দিয়ে তো লগইন করতে দিচ্ছে না, দিবে না, কারণ আইপিতে ব্লক করা, আমরা রুমে প্র্যাকটিস দিয়ে আলাদা আইপি আলাদা নেট তাও দিচ্ছে না। আচ্ছা, ওটা করা যাবে, একটু ট্রাই করেন, আবার দিবে। আচ্ছা দেখেন, এখানে একটা কান্ট্রি ব্যাপার আছে না? জি স্যার। একটা কথা মনে রাখেন, কিওয়ার্ডের সার্চ ভলিউম বা একটা ভলিউম, সার্চ ভলিউম করছিলেন না, সার্চ ডিসক্রাইব করলেন না তখন, সার্চ ভলিউম এই স্যার ডিসক্রাইব করছিল, আপনি শুনেন না? প্রেজেন্টেশনের সময় স্যার বলছিল কিওয়ার্ড সার্চ ভলিউম নিয়ে, আমি তো শুনছি স্যার যখন এই করছিল ভ্যালু বলছিল মনে হয়, হ্যালো বলছিলেন ওখানে ভলিউম মানে ছিল ভলিউম। ওকে, কিওয়ার্ড সার্চ ভলিউম মানে ভলিউম মানে কি, একটা কিওয়ার্ড দিয়ে কতজন লোক ইউজ করছে খোঁজে গুগলে খোঁজে। সাপোজ গেমিং ল্যাপটপ, আমি গুগলে খুঁজছি না, আপনি খুঁজছেন, এরকম টোটাল একটা দেশ থেকে কতজন লোক প্রতি মাসে এভারেজ গুগলে এই শব্দটা লিখে খোঁজে, এটাকে বলে কিওয়ার্ড সার্চ ভলিউম। এই ভলিউমটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে বলতে, শুনেন আমার কথা, শুনেন ম্যাডাম, শুনেন, কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে বলতে এখানে কান্ট্রি কি দেওয়া, ইউনাইটেড স্টেটস। তার মানে আমি যদি এখন এখানে কন্টিনিউতে ক্লিক করি, ও যেটা করবে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসে গেমিং ল্যাপটপ লিখে কি পরিমাণ লোক সার্চ করে সেটা অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসবে। আমি যদি এখানে বাংলাদেশ দিতাম, তাহলে বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক গেমিং ল্যাপটপ লিখে খুঁজে সেটা বের করে নিয়ে আসতো। বুঝতে পারছি? আমরা আপাতত ইউনাইটেড স্টেটস দিয়ে খুঁজি, কন্টিনিউতে ক্লিক করলাম, নিয়ে আসুক ডেটা, একটু ওয়েট করি। ডেটা আসছে না? দেখেন স্যার ডেটা আসছে কিনা, কতগুলা কিওয়ার্ড পাইছে দেখেন তো, খুবই কম, বেশি না, পাইছে কিনা? পাইছে। আমরা একটু 100 করে দিই, জিমেল লাগবে আমার না। আচ্ছা, দুইটা জিনিস একটু দেখেন এখান থেকে। একটা কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে 3টা জিনিস দরকার হবে। এক, কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ড
কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ড তো লাগবে, কিওয়ার্ডের নেম অফ কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড নেম, কিওয়ার্ড নেম বলতে কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা গেমিং ল্যাপটপ নাকি গেমিং ল্যাপটপ কি জিনিসটা কি সেটা লাগবে, নামটা লাগবে। তারপর লাগবে সার্চ ভলিউম বা শর্ট ফর্ম হচ্ছে এসভি। সার্চ ভলিউম কি? একটা কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করব প্রথম তিনটে এলিমেন্ট আমরা কালেক্ট করব। কিওয়ার্ডটা কি মানে নেম অফ কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি, আর সেকেন্ড হচ্ছে সার্চ ভলিউম, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। 4,50,000 লোক এটা করছে। কারেক্ট, বুঝতে পারছি। আরেকটা জিনিস কালেক্ট করব সেটা হচ্ছে কেডি। কেডি শর্ট ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এই তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস আমরা অ্যানালাইজ করে ফেলতে পারবো মোটামুটি যে এই কিওয়ার্ড দিয়ে আমি গুগল র‍্যাঙ্ক করতে পারবো কি পারবো না। বুঝতে পারছি ম্যাডাম? তিনটা জিনিস, কিওয়ার্ড, কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ডের ডিফিকাল্টি। এই টুলটা দুইটা জিনিস দিছে, কিওয়ার্ড দিছে, কিওয়ার্ডের সার্চ ভলিউম দিছে। এই যে সার্চ ভলিউম বললো যে গেমিং ল্যাপটপ লিখে গুগলে কোন দেশ জন্য দিছিলাম? ইউনাইটেড স্টেটস। তার মানে ইউনাইটেড স্টেটস থেকে 4,50,000 লোক খোঁজে। এই যে কথাটা বলছে এইটা ওকে, 4,50,000 খোঁজে, বাট এটা 100% কারেক্ট না। পৃথিবীর কোন টুল, সেটা এসিএম ব্রাশ হোক, ওই যে $298 $60 যে টুল সেটা হোক, অথবা একদম ফ্রি টুল হোক, কোন টুলই গুগলে একটা মানুষ একটা টপিক লিখে কতবার, কতজন, কত হাজার, কত লাখ সার্চ করতেছে এটা গুগল ছাড়া কেউ জানে না। আর গুগল তার ডেটা কাউকে দিবে না, তাও দেয় না। এরা যেটা করে সেটা হচ্ছে কিছু স্ক্র্যাপিং, পাইথন দিয়ে যদি বানানো হয় স্ক্র্যাপিং করে বা কিছু ডেটা অ্যানালাইসিস করে, সেখান থেকে একটা এভারেজ রেজাল্ট দেয়। এভারেজ রেজাল্ট অ্যাকুরেট না, অ্যাকুরেট 100% অ্যাকুরেট না, বাট আমরা এটা ধরেই মেনেই কাজ করি যে ওকে ফাইন ধরে নিলাম এটা। সো সার্চ ভলিউম পাইছি না? ডিফিকাল্টি আছে? না স্যার, আছে আছে। এই যে কম্পিটিশন, হাই এই কম্পিটিশনটাই ডিফিকাল্টি। বুঝতে পারছি? কম্পিটিশন বলতে এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কি পরিমাণ লোক অলরেডি আছে, বুঝতে পারছেন? কতগুলো কম্পিটিশনে যাবেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, এই যে কম্পিটিশন বা ডিফিকাল্টি নিয়ে যখন চিন্তা করবেন তখন সবসময় চিন্তা করবেন লো ডিফিকাল্টি নিয়ে কাজ করতে। ডিফিকাল্টি তিন রকম, লো, মিডিয়াম, হাই। তো আমরা সবসময় ট্রাই করব লো ডিফিকাল্টির কিওয়ার্ড নিয়ে কাজ করতে। বুঝতে পারছি? মানে সুপার হাই যদি নিয়ে কাজ করি তাহলে এটা র‍্যাঙ্ক করা অনেক বেশি কষ্ট। এই যে লেটস সে এখানে হেলদি কি আছে, যেমন আচ্ছা ধরো আমরা মাঝখানে জানি স্যার আপনি অনেক হেলদি, স্যার আপনারা না দোষ এখন প্রশ্ন হচ্ছে আমি অনেক লাইট ওয়েট, আমি যদি স্যারের সাথে আমি ফাইট করতে যাই, আমি নয় একটা ঘুষি দিব বুঝলাম, উনি যে দুইটা দিবে আমি কি সাস্টেন করতে পারবো ওনার সামনে? স্যার আপনি যদি চাইনিজ কুম্ফু জানেন, আমি নরমাল, আমি নরমাল, ওকে। আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম যে আমি যদি ওনার সাথে ফাইট করতে যাই আমার জন্য অনেক টাফ না? দুই দিকে টাফ। এক, উনি অনেক আগে থেকে ফাইটিং ইন্ডাস্ট্রিতে আছেন, উনি অনেক হেভি, আমি ফাইটিং ইন্ডাস্ট্রিতে নাই এবং আমি অনেক লাইট ওয়েট। সম্ভব না। কিন্তু আমাকে যদি আমার সমান কারোর সাথে দেওয়া হয় টিকে থাকতে তো অ্যাটলিস্ট পারবো, যদি জিততেও না পারি মানে টাই যে অবস্থা, পারবো কিনা? কম্পিটিশনটা হচ্ছে এখানে যে আপনি যখন কম্পিটিশন বা কিওয়ার্ড ডিফিকাল্টি কেন মেজার করি, যে এই কিওয়ার্ডটা নিয়ে যখন আমরা র‍্যাঙ্কের দিকে যাওয়ার চেষ্টা করব, অলরেডি যে সমস্ত ওয়েবসাইট র‍্যাঙ্কে বসে আছে ওরা আমার থেকে কত শক্তিশালী, অনেক বেশি যদি শক্তিশালী হয়, আপনার 0.1 আর একজনের 0.70 সম্ভব না, বাট একজনের 0.10 আপনার 0.1 সম্ভব, ট্রাই করতে পারি। আর 1 হলে তো আরো ভালো, আর যদি 1-0 হয় আমি এই হচ্ছে কম্পিটিশনের ব্যাপার বা ডিফিকাল্টির ব্যাপারটা, এইভাবে চিন্তা করতে হবে। এসে যখন করবো স্যার এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করি, আমাদের এখান থেকে একটা এক্সাম্পল মোহাম্মদ প্রবীণ কি আছে স্যার আপনি না, আর নিত্যম চক্রবর্তী আপনাদের দুইজনকে যদি একটা প্রশ্ন করি যে এই যে টপিকগুলো ক্লাসে পড়াগুলো দেখতেছেন, পড়তেছেন, বুঝতেছেন,
এরপরে বাসায় গিয়ে কে কতক্ষণ প্র্যাকটিস করেন বলেন তো? প্র্যাকটিক্যাল ডেমো মানে আপনারা এখান থেকে যাওয়ার পরে এই যে নিজেদের যে পড়াশোনা করতে হবে বুঝতে হবে, এটার পিছনে সময় দিতে হবে। আপনি এখানকার 8 ঘন্টার বাইরে আর কত ঘন্টা সময় দেবেন? লিখতে হবে বলেন। মাত্র 1 ঘন্টা। বেশি সময় থাকে না তো হাতে। আর আপনি স্যার করতে না স্যার খুব সামান্য সেটা কতটুকু? 1 ঘন্টা বেশি 1 ঘন্টা বেশি 1 ঘন্টা? একদম। 1 ঘন্টাও না স্যার, 1 ঘন্টা রাইট কম হচ্ছে আরো কম। জি স্যার আমি কেন বুঝতে পারতেছি, কারণ ওদের খাতা দেখে বোঝা যাচ্ছে কে কতটুকু বাসায় সময় দেন। ওই খাতায় কিন্তু সেটাই কিন্তু আসতেছে লেখা। থ্যাংক ইউ স্যার। আগাম কম্পিটিশন পাইছেন? প্রশ্ন ছিল একটা ওকে বলেন। প্রশ্নটা হচ্ছে আজকে আমরা এসইও করছি, গতদিন পিক্সেল করছিলাম, আমাদের আইপির কারণে আমরা কিন্তু স্যার বাকিরা কেউ ঢুকতে পারতেছি না। কিন্তু পরীক্ষায় যদি আসে পরীক্ষায় ওইটা পিক্সেল দিয়ে চলবে না যাতে একটা কোশ্চেন আসতে পারে পিক্সেল কি এসইও দিয়ে যদি আসে আমরা তো ঢুকতে পারতেছি না। এসিও ঢুকতে পারবেন এসিও নিয়ে প্যারা নিয়ে না এসিও যে বিষয়গুলো আসবে সেগুলো যাবো আর আমি বেসিকটা দিয়ে যাচ্ছি যেন আপনি পারেন কাজটা করতে পারেন। ঢুকতে পারতেছি না এই জন্য আচ্ছা শুনেন যেখানে ছিলাম তাহলে কম্পিটিশনটা ব্যাপার আছে কম্পিটিশন কেন কাজ করবে আমি আসলে কত দ্রুত র্যাঙ্কে যেতে পারবো সেটা অ্যানালাইসিস করার জন্য আমার প্রতিপক্ষ বা কম্পিটিটর আসলে কতটা শক্তিশালী হেভি আমার থেকে সেই উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে যাব এই সেম ডেটাটা বা সেম টপিকটা নিয়ে যদি আমি এসিএম রাশ দিতাম একটু দেখেন এসিএম রাশ আসার পরে এসিএম রাশ দিয়ে যদি রিসার্চ করেন কিওয়ার্ড তাইলে এই যে মাঝখানে যে হোমের ঠিক নিচে যেখানে আছে এখানে আসার পর নিচে দেখেন কিওয়ার্ড রিসার্চ নামে একটা ফাংশন আছে না এখানে দেওয়া আছে কিওয়ার্ড ওভারভিউ লিখে সার্চ এখানে ক্লিক করব এই কিওয়ার্ড ওভারভিউতে আসার পরে এইখানে আপনি কিওয়ার্ডটা দেন আমার কিওয়ার্ডটা ছিল কি জানো গেমিং ল্যাপটপ এবং লোকেশন কি ছিল ইউএস ছিল স্যার তো ইউএস দিয়ে আমরা সার্চ করলাম ওর ডাটা আরো গুছানো দেখছেন আরো গুছানো এবং গুছানো কি এই যে গেমিং ল্যাপটপ দিয়ে ও বলতেছে কতজন লোক খোঁজে হোয়াট স্ট্রিম কত বলছে তাই না এখন এসিএম এর বলতেছে এই 2 লাখ লোক যে খোঁজে সেটা তো ইউএসএ থেকে খোঁজে কিন্তু পুরো ওয়ার্ল্ডে গ্লোবালি 7 লাখ লোক খোঁজে 7 লাখ 8 লাখ প্রায় কোন 796.5 কে যে হ্যাঁ এবং ইউএসএ থেকে সবচেয়ে বেশি তারপর ইন্ডিয়ান তারপরে জার্মানি তারপরে ইউকে তারপরে কি তেহরান তুর্কি আচ্ছা এবং ভিয়েতনাম এটা হচ্ছে ভিয়েতনাম এই হচ্ছে কান্ট্রি আর এটা হচ্ছে ট্রেন্ড এই ট্রেন্ড মানে হচ্ছে এই কিওয়ার্ডটার সার্চ যে মানুষ করা শুরু করছে যেদিন থেকে সেদিন থেকে আজ অবধি এই ট্রেন্ড কমছে না নামছে বাড়ছে এখন আবার বাড়ছে হ্যাঁ আর এই যে দেখেন ইনটেন্ট বলে একটা কথা আছে না এটা কি ইনটেন্ট ইনফরমেশনাল ট্রানজ্যাকশনাল এই ইনটেন্টের সাথে ওয়েবসাইটের রিলেটেড ওয়েবসাইট বলছেন আমরা ব্লগ ওয়েবসাইট ই-কমার্স নিউজ পোর্টাল সোশ্যাল মিডিয়া মনে আছে না ম্যাডাম ই-কমার্স ওয়েবসাইটের মূল কাজ কি ট্রানজ্যাকশন বিক্রি করা প্রোডাক্ট বিক্রি করা ইনফরমেশন তো মেন কাজ না আর ব্লগ বা রিভিউ সাইটের কি কাজ ইনফরমেশন দেওয়া তার মানে কিওয়ার্ড যখন আমরা নিব সিলেক্ট করব তখন ট্রাই করতে হবে আমার ওয়েবসাইট কিসের যদি ব্লগের ওয়েবসাইট হয় তাহলে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এমন ইনটেন্টের কিওয়ার্ড নেওয়া যে কিওয়ার্ড ইনটেন্টগুলো হচ্ছে ইনফরমেশনাল বুঝতে পারছি আর যদি ই-কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করি তাহলে ইন্টেনশন হবে ট্রানজ্যাকশনাল বুঝতে পারছি বা কমার্শিয়াল বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড যেগুলো এইগুলো আছে ইন্টেন্ট দিয়ে আমরা এটা বুঝতে পারতেছি ডিফিকাল্টি দাও আছে কথা বলছিলাম ডিফিকাল্টি নিয়ে ও বলে দিয়েছে কত পার্সেন্ট ডিফিকাল্টি এটা 56 এখানে একটা কথা বলছ না You will need 17 referring to কমপ্লিট বলছে না কমপ্লিট বলছে কমপ্লিট হেয়ার তার মানে এই কিওয়ার্ডটা ধরে আপনার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার কন্টেন্ট অনেক বেশি অপটিমাইজ থাকা লাগবে এবং স্যার 17টা রেফারিং ডোমেইন এন্ড হচ্ছে 17টা রেফারিং ডোমেইন মানে 17টা কোম্পানি বা 17টা ওয়েবসাইট থেকে আপনার জন্য ব্যাকলিংক বানিয়ে নিয়ে আসতে হবে দেন আপনি কমপ্লিট করার ট্রাই করতে পারেন তাও শিওর না হয়ে যাবেন বাট বলছে এটা করতে গেলে মিনিমাম লাগবে
মিনিমাম এটা লাগবে। এটাকে করতে হলে আমার 17 জনের রেফারেন্স লাগবে। বুঝতে পারছি একটু ম্যাডাম? ইভেন নিচে আসি, একটু স্ক্রল করে নিচে আসি আর একটু। এসিআরপি দেখাচ্ছে, এসিআরপি কি একটু পরে দেখাচ্ছে, বুঝাচ্ছি। বাট এখানে কত বিলিয়ন রেজাল্ট আছে? তার মানে গুগলে অলরেডি গেমিং ল্যাপটপ কিওয়ার্ডটার জন্য 1.1 বিলিয়ন ইউআরএল অলরেডি ইন্ডেক্সড। 1 বিলিয়নের সাথে কম্পিট করে এক নাম্বার পজিশন আসতে হবে বা ফার্স্ট পেজ আসতে হবে, ফার্স্ট পেজ 10 জন থাকে। তাহলে কি পরিমাণ এসে করতে হবে? বুঝতে পারছি স্যার? এবং প্রথম পজিশনে কারা আছে দেখছেন? নাম দেওয়া আছে না? এইচপি মতো কোম্পানি তাও 4 নাম্বার পজিশনে বসে আছে। রেডি লেনোভো 2 নম্বরে আছে। অলসো বেস্ট বাই কোম্পানি 1 নাম্বার পজিশনে বসে আছে। সবই এসিওর খেলা, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা স্যারেরা বলি হচ্ছে গুরুজির আশীর্বাদ। বাই দ্য ওয়ে, তাইলে দিন শেষে কথা হচ্ছে যে একটা কিওয়ার্ডের জন্য আমরা র্যাঙ্কে কিভাবে যেতে পারবো তার একটা ব্যাপার সেপার দেখতেছি, কিন্তু এই 56 বা 50 কিন্তু অনেক বেশি। কারণ এটা কি সিগন্যাল দেওয়া আছে গ্রাফের মধ্যে দেখেন তো, ধূসর কালার না? এটা 2-3টা কালার হয়, গ্রিন, ধূসর আর হচ্ছে রেড, যেটা অনেক বেশি হাই। এবং নিচে দেখেন একটু স্ক্রল করে আসলে কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে গুগল। গুগল আমাকে আরো 98,000 কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে গেমিং ল্যাপটপ রিলেটেড। তার মানে আরো প্রায় 98,000 ধরনের কিওয়ার্ড আছে যেগুলো ইউএসএ থেকে লোকজন সার্চ করে গেমিং ল্যাপটপ নিয়ে। পাইছি সবগুলো কিওয়ার্ড। এবং দেখেন এইখানে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কিওয়ার্ডের কি বলে জানো এটা? এই যে কিওয়ার্ডের ইন্টেনশন কি? এটা কি কমার্শিয়াল কিওয়ার্ড? সি তে কমার্শিয়াল, হ্যাঁ, টি তে ট্রানজ্যাকশনাল, এন তে নেভিগেশনাল, আই তে ইনফরমেশনাল কিওয়ার্ড। কোনটা কোন টাইপের কিওয়ার্ড, সার্চ ভলিউম কত, ডিফিকাল্টি কত, সিপিসি এদিকে না তাকাই, এখন দরকার নাই আমার। এই পর্যন্ত হচ্ছে আমার এই এলিমেন্টগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এসইও এর জন্য। এখন আমরা এখানে দেখেন ফিল্টার করার একটা অপশন আছে, দেখছেন? এইখানে দেখেন কেডির একটা লিমিট দিয়ে দিছে না? যদি কোনো কিওয়ার্ডের এসইএম রাশের মধ্যে যদি কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 14 এর মধ্যে হয় তাহলে এটা খুব ভেরি ইজি। যদি 15 থেকে 29 পর্যন্ত হয় তাহলে আপনি ধরে নেন 0 থেকে 30 এর মধ্যে যে সমস্ত কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে সেগুলো ইজি এবং র‍্যাঙ্ক করতে সুবিধা, খুব দ্রুত র‍্যাঙ্কে যাওয়া সম্ভব। এর উপরে বললাম নতুন সাইটের ক্ষেত্রে এই সাবমিশন অনেকটা, তো ওই দিকে আমরা কম চিন্তা করব। এটা হচ্ছে কমন সিনারিও। বাট আপনি যদি খুবই উস্তাদ লেভেলের হন, আউলিয়া লেভেলে যান, তাহলে আপনি চিন্তা করেন উপরের ডিফিকাল্টিগুলো ধরে। আর এই দিক থেকে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে এরকম যে তারা এই যে 4 লাখ 5 লাখ কিওয়ার্ডের দিকে তাকাই না। আপনার কাছে মনে হইতে পারে না যে স্যার এরকম যে এটার সার্চ ভলিউম তো 2,01,000, তাই না? তাহলে আমি যদি এই কিওয়ার্ডটা নেই, এই যেটা 2,01,000 লোক সার্চ করতেছে না, আপনার মাইন্ডে কি এটা আসতেছে না এখন যে আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে আমি অনেক বেশি ট্রাফিক পাবো? কারণ 2 লাখ লোক তো খোঁজেই, 2 লাখ লোক থেকে তো মিনিমাম আমার কাছে 10,000 লোক আসবে। চিন্তা আসতে পারে কিনা ম্যাডাম? বাট এইটা নিয়ে যদি ফার্স্ট পেজে আসতে না পারেন তাহলে একটা ট্রাফিকও পাবেন না, হবে না তো স্যার। বাট এটা নিয়ে কত বিলিয়ন টন দেখছিলাম, বুঝতে পারছেন ম্যাডাম? ডিফিকাল্টি অনেক বেশি হার্ড, 56। এমন যদি হইতো এমন একটা কিওয়ার্ড আমি এখান থেকে বাইর করতে পারছি এই 98,000 কিওয়ার্ড থেকে, যেটা সার্চ ভলিউম মাত্র 1,000, 1,500, 2,000, বুঝলেন ম্যাডাম? ডিফিকাল্টি 0, 1, 2, ঠিক আছে? এইটা নিয়ে যদি আমি 1 নাম্বার পজিশনে র্যাঙ্কে আসতে পারি 500 ট্রাফিক পাবো না, 50 তো পাবো। 50টা আমার জন্য সলিড। ওদিকে তো 2 লাখ নিয়ে আপনি একটা পাইতেন না, হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি যদি পজিশনে আসতেই না পারেন 2 লাখটা কিওয়ার্ড নিয়ে কাজ করে লাভ কি? আপনি পড়ে আছেন 50 নাম্বার পজিশনে, কেউ যাবে? কেউ তো যাচ্ছে না স্যার। বাট আপনি এমন একটা কিওয়ার্ড দিচ্ছেন যেটা সার্চ ভলিউম 2,000, 5,000, ডিফিকাল্টি 0, 1, 2, আপনি 1 নাম্বার পজিশনে র্যাঙ্কে আসছেন বা 2 নাম্বার পজিশনে র্যাঙ্কে আসছেন, কিছু ট্রাফিকতে পাচ্ছেন, কিন্তু এটা বেটার না? এইভাবে চিন্তা করতে হবে। তাইলে তো স্যার ওই যে শুরুতে যে পড়ছিল কি ব্ল্যাক, না ব্ল্যাক এটা হোয়াইট এটাই করব। আমরা কম্পিটিশন কমাচ্ছি। কিওয়ার্ডস কেন করব? কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য। আমি এমন টাইপের একটা কিওয়ার্ড নিব যেখানে কম্পিটিশন কম, আমার র‍্যাঙ্কে যেতে সুবিধা হবে। স্যার আমরা তো একসাথে অনেক একাধিক কিওয়ার্ড কি ইউজ করতে পারবো না? করব,
বা সবগুলোর ধরন এরকমই নিতে হবে কমন কিওয়ার্ড গুলো তাহলে তো আমরা পাবো বুঝছি না না কমন কিওয়ার্ড হোক না সমস্যা নাই তো ওর থেকে তো কোয়ালিটি আপনার বেটার হবে তো কন্টেন্টে সমস্যা নাই তো স্টুডেন্ট আমি ফার্স্ট এরকম কাইন্ড অফ আমি 2000 ছাত্রের মধ্যে ভর্তি হলাম না আমার রোল 200 বাংলাদেশে ঢুকে দিব গরিব দেশে ইউএসসি দিতে আচ্ছা এখন দেখেন একটু অ্যানালাইসিস করি আমরা চাইলে কিওয়ার্ডটাকে একটু অ্যানালাইসিস করে দেখতে পারি আমরা এমন এক কাজ করি আমরা 0 থেকে 30 এর মধ্যে কোন কিওয়ার্ডগুলো আছে একটু দেখি এন্ড অ্যাপ্লাই করি তো ভিতরে ঢুকে এই হয়ে যাচ্ছে বাবা ডিস্ট্রাক্ট এটা জাস্ট না এটা জাস্ট এইটা দেখে আমরা চলে যাব অন পেজে কিওয়ার্ড প্ল্যানারটা দেখেন আর পেজ দেখেন এটা এই যে কিওয়ার্ড নিয়ে অন পেজে চলে যাব কিওয়ার্ড প্ল্যানারটা দেখেন ওকে একটু তাকান এবার একটু তাকান স্যার 17 পাইছেন ইজি না 29 ইজি না কেডি তো ডিফিকাল্টি ইজি না সার্চ ভলিউম হয়তো কমছে বাট এইগুলো দেখেন আবার কি লং টেল কিওয়ার্ড না ম্যাডাম এগুলো সব লং টেল কিওয়ার্ড এবং এন্ড বেটার কিওয়ার্ড তো আমাদের মূল কাজ কি রিসার্চে তাহলে কিওয়ার্ড এর কাজ হচ্ছে এমন কিওয়ার্ড বের করতে হবে যার কেডি কম ধর্ম অনুযায়ী লং টেল ভলিউম ওকে কিন্তু ভলিউম কিন্তু অনেক এই ভলিউম অনেক গুগলের জন্য সো এইটা হচ্ছে ফার্স্ট কাজ আগে রিসার্চ করে বের করা কিওয়ার্ড দেন আমরা এই কিওয়ার্ডকে নিয়ে কন্টেন্ট রাইটিং এন্ড অন পেজেস এর ঢুকবো এবার বুঝতে পারছি তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিই আপাতত র্যান্ডম এই রিসার্চ আসলে একদিনের কাজ না রিসার্চ এমনও হয় মাসের পর মাস রিসার্চ করার পর একটা কিওয়ার্ড পাওয়া যায় ভালো মানে যদি আপনি রিসার্চের ডেপথে যান আমরা জাস্ট একটা রিসার্চ বেসিক একটা আইডিয়া দিচ্ছি জাস্ট হ্যাঁ সো এইখান থেকে ধরেন আমরা এটা আমরা এখন করছি এটা কি ফ্রি ভার্সনে করতে হবে এটা ফ্রিতে করতেছি আমি তো ফ্রিতে করতেছি ফ্রি আছে 1 ঘন্টা এটা ইন্টারনেট স্পিডের জন্য মনে হয় ম্যাডাম আচ্ছা যেমন ধরুন আমি এখান থেকে নিচ্ছি রিফার্বিশড গেমিং ল্যাপটপ আন্ডার $600 হাউ টু অপটিমাইজ গেমিং ল্যাপটপ ফর 4K অ্যান্ড ব্রোকেন গেমিং ল্যাপটপ কয়টা কিওয়ার্ড নিচ্ছি না কয়টা কিওয়ার্ড সিলেক্ট করছি 4টা করছি না 4টার ডিফিকাল্টি মোটামুটি কম এখন আমি একটা ব্লগ লিখতে চাই ব্লগিং ওয়েবসাইট বানাবো রিভিউ ওয়েবসাইট দ্যাটস চ্যাপ্টার নিছি মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে আমি গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো মূল কনসেপ্ট হচ্ছে আমার এটা কনসেপ্ট যেখানে আমি $600 এর নিচে গেমিং ল্যাপটপ কোনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো দ্যাটস ওয়াই এটা নিছি এবং আমি গেমিং ল্যাপটপ 4K এর হিসাব করে 4K রেজোলিউশনে গেমিং ল্যাপটপগুলো কেমন হয় সেগুলো নিয়ে সাপোজ কথা বলবো দ্যাটস ওয়াই এটা নিছি রিফার্বিশড গেমিং ল্যাপটপ কেনার আগে কি কি দেখা উচিত কেনা উচিত কিনা কিনতে গেলে কোন কোন বিষয়গুলো অ্যানালাইসিস করা লাগবে সেগুলো নিয়ে কথা বলবো এইজন্য আমি এই কিওয়ার্ডটা নিছি এটা নিছি ইভেন ব্রোকেন গেমিং ল্যাপটপগুলো আসলে কেনা উচিত কি উচিত না কেনা যায় কি না আসলে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো দ্যাটস কিওয়ার্ডটা নিছি প্রত্যেকটা জায়গাতে আমি কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব দ্যাটস আমি কিওয়ার্ডগুলো নিছি আপনার কিওয়ার্ড এবং আমাদের কিওয়ার্ড একই আসে না কেন আসবে না একজনকে একটাই দেখাবে একজনের এক একটা দেখে আচ্ছা এটাকে আমরা কপি করলাম সিলেক্ট করলাম না সিলেক্ট করে এই যেখানে কপি লেখা আছে স্যার আমরা এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পর যদি ডেমনস্ট্রেশন বা জব এমন আসে যে আপনাকে একটা কন্টেন্ট দিয়ে দিছে বড় একটা কন্টেন্ট এক পেজের একটা কন্টেন্ট দিছে দিয়ে বলছে এই কন্টেন্ট থেকে পড়ে কোন কোন কিওয়ার্ড মানে এর জন্য এই কন্টেন্টে র্যাঙ্ক করলে ভালো হবে সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করো যদি এরকম থাকে তাহলে কন্টেন্ট পড়ে বের করবেন কিওয়ার্ডগুলোকে আর যদি কোনো টপিক দিয়ে দেয় যে এটা টপিক এই টপিকের উপরে 5টা কিওয়ার্ড বের করে দেন সাপোজ ফিশ ফার্মিং বাংলাদেশের বেস্ট ফিশ ফার্মিং নিয়ে 5টা কিওয়ার্ড বের করেন যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কত সার্চ ভলিউম কত এবং কম্পিটিশন হাই না লো সেটা আমাকে বুঝায় দিবেন বের করে দিবেন এটা হতে পারে দুইটা টাইপের জব হইলো না তাইলে এক কন্টেন্ট দিয়ে দিছে সেই কন্টেন্ট পড়ে কিওয়ার্ড বের করবেন ওকে আরেকটা ধরন হচ্ছে যে একটা টপিক দিয়ে বলছে এই টপিকের উপরে 10টা বা 5টা কিওয়ার্ড বের করেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউম ডিফিকাল্টি এবং কম্পিটিশন এগুলো বের করতে হবে যেটা এখন করতেছি ঠিক আছে সো এইভাবে জাস্ট বের করে যদি জব দ্বিতীয় জব কোনটা ডিফিকাল্টি বুঝলাম কিভাবে এই যে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি যেটা এটাই তো ডিফিকাল্টি তখন আমি বললাম না কেডি এবং শর্ট ফর্ম লং ফর্ম তো বলেই দিলাম আচ্ছা এইখান থেকে কপি করে আপনারা কি করে যাবেন এক্সেলে চলে যাবেন ঠিক আছে এক্সেলে গিয়ে এই যে কপি করছেন না এখান থেকে স্যার
কপি করে এক্সেল আসলে এক্সেলে যদি এটা পেস্ট করেন দেখেন পেস্ট হয়ে গেছে অটোমেটেড। বুঝতেছি স্যার? হয়েছে না? এইবার উপর একটা লাইন নিয়ে নেন, উপরে একটা যেহেতু ইয়েতে আসে না, একটা উপরে ইনসার্ট একটা লাইন নেই। এই জায়গার এগুলো কি সব কিওয়ার্ড না আমার? এগুলো সব কিওয়ার্ড। এগুলো কি কিওয়ার্ডের ইনটেন্ট, এগুলো কি কিওয়ার্ডের সার্চ ভলিউম, এগুলো কি এই তো পারছেন। এগুলো এই দুইটা দরকার নাই, ঠিক আছে? কেডির পরে যা থাকবে তার দরকার নাই, সিলেক্ট করে যদি কিছু এক্সট্রা আসে ডিলিট করে দেন। এই যে কাজটুকু বের করছেন না, মোটামুটি কাজ শেষ, মানে জব একটা শেষ। যদি এমন হয় যে টপিক দিয়ে দিছি রিসার্চ করে বের করে দেন, ওই টপিক দিবেন এসিএম রাশে, এই যে কিওয়ার্ড আসছে তো ছেড়ে দেন, এটুকুই শেষ। এখন যদি অ্যাডিশনালি বলে যে আচ্ছা এই কিওয়ার্ডের জন্য সোশ্যাল মিডিয়া গুগলে কয়টা আছে খুঁজে বের করো, বুঝতে পারছি স্যার? যে এই কিওয়ার্ডগুলো বের করছেন 5টা বা 10টা বের করলেন, এই কিওয়ার্ডে সোশ্যাল মিডিয়া কয়টা আছে গুগলে দেখাচ্ছে, তাহলে আমাদের তো ফার্স্ট পেজই সব, এরপর তো কিছু নাই। তাইলে এই কিওয়ার্ডগুলোকে র্যান্ডমলি কপি করেন, ধরেন, আর গুগলে চলে যান, র্যান্ডমলি সার্চ করেন, দেখেন কোনো সোশ্যাল মিডিয়া পান কিনা। সোশ্যাল মিডিয়া কি কি? রেডিট, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোই তো আছে। এগুলো দেখেন আগে। একটা ইউটিউব আছে, 2টা ফেসবুক আছে না, 3টা, আর আছে আর নাই। তাহলে এক কাজ করি, এখানে একটা শিট বানাই এবং এখানে লিখে দেই সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল শেয়ার, যেভাবে আপনি বলেন আর কি, সোশ্যাল শেয়ার বা সোশ্যাল প্রেজেন্স, এরকম কিছু একটা বলেন। অ্যান্ড এখানে কয়টা পাইছি এটার জন্য? 3টা। এটা মনোযোগ দিলে আপনার এনএসডিএ তেও পাস করে যাবে লেভেল 3। এটা কয়টা পাইছি স্যার? 3টা। তাহলে 3টা বসালাম। এটার উপর আমি বড় করে দিব, হ্যাঁ নাকি এখন বড় করে দিব? এগুলো একটু বড় করে দিই। এগুলো কত 22 করে ছিল। আমাদের সেকেন্ড পেজ বলে কোনো কথাই নাই। আপনি যদি কাউকে বলেন ভাই আমি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাইছি, কত নাম্বার পজিশনে আছে? 2 নাম্বার পেজে আছে, আপনি এসিও করেন নাই, আপনি এসি হয়ই নাই। এসিওর একটাই উদ্দেশ্য 1 নাম্বার পেজ, এছাড়া কোনো পেজই নাই। সর্বোচ্চ 10টা এর মধ্যে থাকাই লাগবে, তাহলে আপনি এসিও হয়েছে, তাহলে এসিও হয়ই নাই। হ্যাঁ, মানে 2 নাম্বার পেজ কোনো র্যাঙ্ক না, ওটা এমনি থাকে, মানে এসিও এক্সপার্টদের মতে। আচ্ছা, হ্যাঁ হইতেই পারে, হ্যাঁ হইতে পারে। যদি বিকেলেও আপনার চেয়ে বেটার কেউ কন্টেন্ট নিয়ে আসে, ডেফিনেটলি গুগল ওই জায়গা তারা দিয়ে দিবে। গুগল এটা কারোর জন্য ফিক্স রাখে নাই। এসিও তো অন টাইম কাজ না স্যার, এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে শুরু করছেন, বিজনেস যদি রাখতে চান চালায় যান, যারা দিয়ে করান। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, এটা গেল স্যার। আসেন সেকেন্ড কিওয়ার্ড, এটা নিয়ে আসি এবং আমরা এটা লিখে আবার সার্চ করি কতগুলো সোশ্যাল শেয়ার আছে একটু দেখি। একটা 2টা না, 2টা পাইছি আমরা এখানে। সো আমরা এখানে 2টা পাইলাম। এরপরে এইটা, একটা 2টা। অ্যামাজন সোশ্যাল মিডিয়া না ম্যাডাম, অ্যামাজন তো ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। 2টা আর পাইছি নাই, 2টা। এরপরে লাস্ট ওয়ান, একটা আরেকটা আছে কড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, কড়াও সোশ্যাল মিডিয়া। সো কয়টা হচ্ছে? 2টা পাইছি। তাহলে এটা হচ্ছে 2টা। এই যে কাজটুকু করলাম, জব শেষ একটা। আমি দিচ্ছি সবগুলোর লিংক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আমি এটা টপিকটা শেষ করি আমরা, ঠিক আছে? একটু বুঝছেন? ওকে, এখন বাজে 5টা।